ডিপ্রেশনে আছে মা। তারপরে মাকে আপনি ড্রাগস দিয়ে ফেলেছেন, হচ্ছে মানে মিল্ক সাপ্রেশনের কোন ড্রাগ, যেমন হচ্ছে ডায়াবেটিক্স বা আর্গট, এগুলো দিয়ে ফেলেছেন। হ্যাঁ, আর্গোমেট্রিনে কিন্তু অনেক সময় মিল্ক সাপ্রেশন হয়। তারপর হচ্ছে পেশেন্টের কোনো মায়ের কোনো ব্রেস্ট কন্ডিশনে কোনো পেইনফুল ব্রেস্ট কন্ডিশন আছে, যেমন ব্রেস্ট এনগর্জমেন্ট বা এগুলো কিছু হয়ে গেছে তার। তারপর হচ্ছে তার প্রিভিয়াস ব্রেস্ট সার্জারি হয়তো করা ছিল, এগুলোর কারণে হতে পারে। আর হচ্ছে পুর অ্যাটাচমেন্ট এবং পজিশনটাই হচ্ছে না, এই সবগুলো কারণে হচ্ছে ল্যাকটেশনাল ফেলিউর হবে। এছাড়াও কিছু কন্ডিশন আছে আপু যেখানে ল্যাকটেশনাল ফেলিউর না, কিন্তু হয়তো আপনাকে মিল্ক সাপ্রেশন করতে হবে। যেমন কি, যেমন বাচ্চা মারা গেছে, বাচ্চা নাই, এক। দুই হচ্ছে যে তার হার্ট ডিজিজ আছে ডিকম্পেনসেটেড, তার মানে একদম কিনা আপনার গ্রেড 3 এবং গ্রেড 4 হার্ট ডিজিজ আছে। তারপর হচ্ছে কিনা বাচ্চার মায়ের হচ্ছে পিউপার সাইকোসিস, মা হলো বাচ্চাকে গলা টিপে মেরে ফেলে, তাই না আপু, জবাই করে মেরে ফেলে, এরকম হিস্ট্রি আমরা শুনেছি। তারপর হচ্ছে যে মায়ের হলো অ্যাক্টিভ পালমোনারি ডিজিজ আছে, সেই রোগে একদম কন্ট্রাইন্ডিকেটেড, বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারবে না। বাচ্চার হচ্ছে সিভিয়ার ডিগ্রি ক্লেফট প্যালেট আছে, সিভিয়ার ডিগ্রি, খাওয়াবে না। তারপর হচ্ছে মা হাই ডোজে পাচ্ছে অ্যান্টিপিলেকটিক ড্রাগ অথবা অ্যান্টিথাইরয়েড ড্রাগ অথবা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, সেই মাও বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে না। আচ্ছা, এখন তারপর ম্যাডাম জিজ্ঞেস করবে যে তাহলে তুমি কিভাবে ব্রেস্ট মিল্ক সাপ্রেশন করবা, কিভাবে ব্রেস্ট মিল্কটা তাহলে তুমি সাপ্রেশন করবা কিভাবে? ম্যাডাম আমি সাপ্রেশন করবো, প্রথমে ব্রেস্ট ফিডিং কে আমি স্টপ করে দিব, বন্ধ করে দিব। প্রথমে হচ্ছে কথা হচ্ছে বন্ধ করে দিতে হবে, তারপরে ওই ব্রেস্ট ফিডিং মিল্কটা এক্সপ্রেশন করা যাবে না। মিল্ক যদি বাইরে বের করে দিতে চান তখন নতুন করে আবার প্রোডাকশন হবে, ওটা বের করা যাবে না। তারপরে হচ্ছে যে তাকে ব্রেস্ট বাইন্ডার অথবা মানে ব্রেস্ট টাইট আন্ডার গার্মেন্টস ইউজ করতে হবে, ব্রেস্ট বাইন্ডার ব্যবহার করতে হবে। কোল্ড কম্প্রেশন, ঠান্ডা ছেক দিতে হবে, কোল্ড কম্প্রেশন দিতে হবে। এবং তার যে ব্যথাটা হবে, অনেক ব্যথা তো, তখন আপনি তাকে আইবুপ্রোফেন দিবেন। সবার লাস্টে যে আমরা হলে কি বলবো আপু, ম্যাডাম আমি তো তাকে ক্যাবারগুলিন দিব, এই কথাটা আমরা বলে ফেলবো। তার আগে আপনি এতগুলো কথা বলে তারপরে বলবেন যে ম্যাডাম আমি তাকে ক্যাবারগুলিন অথবা ব্রোমোক্রিপ্টিন দিব, লাস্টে বলবেন। আচ্ছা, এবার আমরা আপু যে অন্যগুলা ব্রেস্ট এনগর্জমেন্ট, ক্র্যাক নিপল, রিট্রাক্টেড নিপল, এগুলা বলবো। আচ্ছা, তার আগে আরেকটা কিছু কোশ্চেন পড়ি, যে ইউনিসেফ থেকে বা ডাব্লিউএইচও থেকে কয়েকটা রিকমেন্ডেশন দিয়েছে। হেপাটাইটিস বি থাকে তাহলে কি? জি আপু, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ 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 বলেন। মায়ের যদি হেপাটাইটিস বি থাকে, বি পজিটিভ হয়, তাহলে কি ল্যাকটেশন করা যাবে? হ্যাঁ আপু, করা যাবে। কিভাবে সেটা আপু আমরা ওই হেপাটাইটিসের ইয়েতেই পড়ি, তারপর আমি বলে দিচ্ছি। তাহলে বাচ্চাকে আপনি ডেলিভারি করানোর পরে বাচ্চাকে ইমিডিয়েটলি ড্রাই করে ফেলতে হবে। ড্রাই করার পরে বাচ্চাকে 12 ঘন্টার ভিতর বিফোর ব্রেস্ট ফিডিং এর আগেই বাচ্চাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনাইজেশন, বাচ্চার এক হাতে দিবেন অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে হেপাটাইটিস বি ভ্যাকসিন, আরেক হাতে দিবেন হচ্ছে আপনার ইমিউনোগ্লোবুলিন দিয়ে, তারপরে ওই ওই দুটো দেওয়ার পরে বাচ্চাকে ব্রেস্টে দিতে হবে। ঠিক আছে আপু, ওই রোগীকে দেওয়া যাবে। আচ্ছা, তারপর আপু আপনারা হচ্ছে ওই ওজিএসবি গাইডলাইনে দেখবেন যে ডাব্লিউএইচও এবং ইউনিসেফ এর কয়েকটা রিকমেন্ডেশন আছে ব্রেস্ট ফিডিং এর উপরে। তারা কি বলেছে, ওরা কি বলেছে, বলেছে যে আপনাকে ব্রেস্ট ফিডিং দিতে হবে 1 ঘন্টার ভিতরে, 1 hour অফ লাইফে। তারপরে ব্রেস্ট ফিডিং দিতে হবে মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে হবে 6 মাস পর্যন্ত। 3 নম্বরে বলেছে ব্রেস্ট ফিডিং দিতে হবে অন ডিমান্ডে, যখনই বাচ্চা চাবে তখনই তাকে, এবং সে যদি বাচ্চা আধা ঘন্টা পর পর চায় তাহলে তাকে তাই দিতে হবে। আগে বলা হতো যে টাইমলি, কিন্তু এখন বলা হয় অন ডিমান্ড। তারপর হচ্ছে যে কোনো বোতল ফিডিং বা প্যাসিফায়ার ব্যবহার করা যাবে না। এই হচ্ছে ডাব্লিউএইচও রিকমেন্ডেশন বা ইউনিসেফের রিকমেন্ডেশন। তারপরে কোশ্চেনটা ম্যাডাম বলবে যে তোমার বাচ্চা যে ভালো করে ব্রেস্ট ফিডিংটা পাচ্ছে এটা তুমি কিভাবে বুঝতে পারবা, যে মানে তুমি কিভাবে বুঝবা? ম্যাডাম বাচ্চার হচ্ছে ইউরিন পাস হবে দিনে 6 বারের মতো। তারপরে বাচ্চা প্লেইং, স্লিপিং ওয়েল, এবং হচ্ছে বেবি গেইন ওয়েট, ওজন গেইন করবে, ভালো করে খেলা করবে, ঘুমাবে, এবং বাচ্চা রেগুলারলি পোস্ট করবে। 6 দিনে হচ্ছে আপনার 6 বারের বেশি পোস্ট করবে, এবং বাউলটাও মুভমেন্ট হচ্ছে রেগুলার হবে। আচ্ছা, তারপরে ম্যাডাম যদি জিজ্ঞেস করবে যে তোমার পেশেন্টের ধরো মা বাইরে কাজ করে, তাহলে হচ্ছে ও কিভাবে ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন করবে? এক্সপ্রেশন করার জন্য থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গার এই দুটা দিয়ে ব্রেস্ট চাপ দিয়ে এক্সপ্রেশন করবে, অথবা পাম দিয়ে এক্সপ্রেশন করবে। কতক্ষণ বাইরে রাখতে পারবে? যদি আমরা রুম টেম্পারেচারে রাখি তাহলে 4 থেকে 6 ঘন্টা, 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত এটা রেখে দিবে। আর যদি নর্মাল নিচের ফ্রিজ তো দুইটা, নিচে আর উপরে, নিচের ফ্রিজে যদি রাখি সেখানে রাখতে পারবে হলো 24 ঘন্টা, আর উপরের ফ্রিজে যদি রাখেন তাহলে 3 থেকে 6 মাস পর্যন্ত ব্রেস্ট মিল্কে সে রাখতে পারবে। একটা মেয়ের মানে কতটুকু ব্রেস্ট মিল্ক প্রতিদিন প্রোডাকশন হয়, গড়ে বলে দিবেন হলো 500 থেকে 800 ml, ইভেন 1 লিটার পর্যন্ত তার মিল্ক প্রোডাকশন ডেইলি হতে পারে, এর চেয়েও বেশিও হতে পারে, এটা এভারেজ আমরা বলেছি। আচ্ছা, এবার আমরা হচ্ছে আপু এগুলোতে চলে যাও। আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ইনফিনিটি স্টার কোশ্চেন, সেটা হচ্ছে যে ম্যাডাম বলবে যে তোমার পেশেন্টটা বললো যে আমার বাচ্চা তো দুধ পাচ্ছে না, তাহলে তুমি কি কি দিবা তাকে, বলেন তো আপু কি দিবেন? মিল্ক পাচ্ছে না, আগে দেখো পজিশন এন্ড অ্যাটাচমেন্টটা ঠিক আছে কিনা বাচ্চার, তারপর ফ্রিকুয়েন্ট সাকিং
করতে হবে পেশেন্টের ওকে, হচ্ছে অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক আছে কিনা। ওকে। তারপরে কোনো ওষুধ দিবেন? হ্যাঁ কোনো মেটা ওষুধ দিবেন না? দিতে পারি। তাহলে এটাকে আমরা সুন্দরভাবে পেশেন্টকে কি করব, কাউন্সিলিং করব। কাউন্সিলিং করব, তারপর মোটিভেশন করব, 1 ঘন্টার ভিতরে ব্রেস্ট ফিডিং স্টার্ট করবো, এগুলো তো সব বলবেনই। পজিশন অ্যাটাচমেন্ট এগুলো বলবেন, ডিহাইড্রেশন আপু যা যা বলছেন সব হাইড্রেশন কারেকশন করবেন। তারপরে ব্রেস্টে এক ধরনের মেসেজ দিতে হয়, ব্রেস্টে মেসেজ করবেন এবং সবার লাস্টে কারেক্ট পজিশন অ্যাটাচমেন্ট দেওয়ার পরেও যদি কাজ না হয় তখন আমরা লাস্টে যে মেটোক্লোপ্রোমাইড বা ডমপেরিডন দিয়ে দিব। তো এবার আমরা হচ্ছে এবার ইন্ডিভিজুয়াল ডিজিজ গুলাতে চলে আসি। ব্রেস্ট এনগর্জমেন্ট, ক্র্যাক নিপল, রিট্রাক্টেড নিপল, ম্যাস্টাইটিস এবং অ্যাবসেস। আমি কয়েকটা ছবি দেখাবো বা একটা সিনারিও দেখাবো আর 3, 4, 5টা ছবি দেখাবো, আপনারা বলবেন। এই পেশেন্ট 21 ডেজ অফ পিরপেরামে আসছে। কমপ্লেনটা হচ্ছে তার জ্বর, চিলস, রাইগর, ভমিটিং। তার ব্রেস্ট এক্সামিনেশনে রিভিল করেছে এ ওয়েল সার্কামস্ক্রাইবড ডিমার্কেটেড এরিয়া ওভার অফ রেডনেস ওভার দ্য সুপারল্যাটারাল এরিয়া অফ দ্য লেফট ব্রেস্ট, মানে ব্রেস্টের একটা জায়গায় আর কি ওয়েল সার্কামস্ক্রাইব করে লাল হয়ে আছে, টেন্ডার অন টাচ, এবং ধরলেই সে ব্যথা পাচ্ছে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ব্রেস্ট ব্রেস্ট অ্যাবসেস কি ঠিক বলতে পারবেন? না মাস্টারডাইটিস বলবো আপু। অ্যাবনর্মাল পিওপেরিয়াম হুম। ডিউ টু হচ্ছে মাস্টারডাইটিস অন লেফট হ্যাঁ। ব্রেস্ট। হ্যাঁ, হ্যাঁ, মাস্টাইটিস ডায়াগনোসিস বলুন, মাস্টাইটিস। থ্যাংক ইউ সো মাচ। এটা কিসের ছবি? এটা ক্র্যাক নিপল, তাই না? এটা ক্র্যাক নিপল। তারপরে হচ্ছে আচ্ছা, দাঁড়ান। ওহো, ও আচ্ছা, মিথিলা আপু, ওকে। আমি কেন খাবো বলো? ডিম দিয়েছে আমি খাই। আরে রোনালদো ডিম। রোনালদো ডিম নরমাল খাতা রোনালদো ডিম খা। আচ্ছা, এই এই পরের যে দ্বিতীয়টার যে ছবিটা, এটা কিসের? সেকেন্ড যে ব্রেস্টের ছবিটা, এটা কিসের? কোন ধরনের এটা? লেবাননের এনগোর্জমেন্ট নাকি ম্যাস্টাইটিস নাকি অ্যাবসেস বলেন? লেবানন একটা দেশ। এনগোর্জমেন্ট, একদম ইউনিফর্ম ভাবে ফুলে আছে, ইউনিফর্ম। আর প্রথমটা যেটা, এই যে প্রথমটা, এটা এই যে এখানে লাল হয়ে আছে, এখানে এইটুকু লাল হয়ে আছে, এখানে এই যে এইটুকু লাল হয়ে আছে, এটা কি? এটা এটা কিন্তু মাস্টারডাইটিস। হ্যাঁ, 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 দীপাপু একদম ঠিক বলছে, এটা ম্যাস্টাইটিস। ওকে, তারপরে এনগোর্জমেন্ট, ম্যাস্টাইটিস। এটা কিসের ছবি? এটা তো দেখিয়ে দিয়েছি, এটা হলো অ্যাবসেস। কারণ এখানে যে ফ্লাকচুয়েশন পয়েন্ট আছে, এ দেখেন পাসে চলে আসছে, আর এখানে মিল্ক, একটুখানি মিল্ক আসতেছে, অ্যাবসেস ফর্মেশন। তাহলে এই 3টা কন্ডিশনে আমরা এখন ডিটেল পড়বো। এখন এই যে ক্র্যাক নিপলকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো বা কেনই বা ক্র্যাক নিপলটা হলো। ক্র্যাক নিপল হওয়ার কারণ হচ্ছে লস অফ সারফেস এপিথেলিয়াম এন্ড ফর্মেশন অফ দ্য র এরিয়া ইন দ্য নিপল, এবং হচ্ছে এটা কেন হয়? ওই যে পোর অ্যাটাচমেন্টের জন্য। আরো কিছু কারণ আছে, যেমন বাচ্চার মুখে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, মা যদি প্রপার হাইজিন, ব্রেস্ট হাইজিন যদি মেনটেন না করে, অথবা মার যদি রিট্রাক্টেড নিপল, বাচ্চা তো চুষেই যাচ্ছে, রিট্রাক্টেড নিপল হয়ে যাচ্ছে, তো সেইখানেও কিন্তু ক্র্যাক নিপল হতে পারে। আপনি ট্রিটমেন্ট কি করবেন? ট্রিটমেন্ট হচ্ছে কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স করবেন, ব্রেস্ট ফিডিং করবেন, কারেক্ট পজিশন এবং অ্যাটাচমেন্টে করবেন, এবং হচ্ছে ফ্রেশলি এক্সপ্রেসড যে ব্রেস্ট মিল্ক, ওই মিল্কটা এর ভিতরে লাগাই দিবেন। লাগাই, ওইটারই একটা মানে হিলিং প্রপার্টি আছে। তারপরে হাইজিনটা, ব্রেস্ট পরিষ্কার রাখতে হবে। পিউরিফাইড লেনোলিন, এটা নাকি বাংলাদেশে পাওয়া তো যায় না, রিসেন্ট নাকি পাওয়া যাচ্ছে, তো কি নামে পাওয়া যাবে আমি জানি না। তারপর হচ্ছে বাচ্চার মুখে যদি ফাঙ্গাল ইনফেকশন থেকে এটা হয়ে থাকে, তাহলে নিস্টাটিন ড্রপ দিবেন। আর ব্যাক্টোসিন অয়েন্টমেন্ট, আপনি এটা না বলা মানে একদম ফাইনাল পর্যন্ত বলতে চাবেন না, এটা হলো মানে একটা অফ দ্য রেকর্ড ট্রিটমেন্ট, যেটা হচ্ছে ব্যাক্টোসিন অয়েন্টমেন্ট দেওয়া হয়। দেওয়ার পরে হচ্ছে যে বাচ্চা যখন ব্রেস্ট ফিড করবে তখন এটা একবার মুছে তারপরে আবার ব্রেস্ট ফিডিং এ দেওয়া হয়, কিন্তু ব্যাক্টোসিন সহ কিন্তু বাচ্চা ব্রেস্ট ফিড করতে পারবে না। আচ্ছা, এবার এই 3টার পার্থক্য পড়বো আমরা। এনগর্জমেন্ট, ম্যাস্টাইটিস, অ্যাবসেস। এনগর্জমেন্ট কিন্তু আপু বোথ ব্রেস্টে হবে। ম্যাস্টাইটিস কিন্তু একটা ব্রেস্টের একটা কোয়াড্রেন্ট অথবা সেটা 2টা কোয়াড্রেন্টে হতে পারে। আর অ্যাবসেস কিন্তু ওইরকম, ওই যে ম্যাস্টাইটিসের ওই জায়গাটাই অ্যাবসেস ফর্মেশন হবে এবং সাথে একটা ফ্লাকচুয়েশন পয়েন্ট থাকবে। আচ্ছা, তাহলে এই পার্থক্যটা আমরা একটু পড়ি। যে এনগর্জমেন্টে কি হবে, এটা 3rd ডে এবং 4th ডে অফ পিউরপেরিয়াম হবে,
এখানে থাকবে জ্বর আসবে না, এখানে আসবে ম্যালেজ, মানে জ্বর জ্বর ভাব, ম্যালেজ, নো মানে ফিভার থাকবে না, ফিলিং অফ ফুলনেস এবং হার্ডনেস থাকবে, ব্রেস্টটা হচ্ছে শক্ত শক্ত লাগবে, পেইনফুল এঙ্গোর্জমেন্ট অফ দ্য বোথ ব্রেস্ট। আর এখানে বিল্ড আপ অফ মিল্কের জন্য এটা হয়েছে। ম্যাস্টাইটিস কেন হবে? ও আপু, এনগোর্জমেন্টের একটা কাহিনী বলি। এখানে ধরেন আমাদের কি কি, এটা ব্রেস্ট ইয়ে, তো এখানে আমার হচ্ছে এটা ধরেন ভেনা মানে ভেইন, তারপরে ধরেন আর্টারি, তারপরে ধরেন এটা হচ্ছে ব্রেস্ট যে ডাক্ট, মিল্ক যে মিল্ক বের হবে সেটা। তো আমাদের কি হয়, ব্রেস্ট যখন মানে যখন ব্রেস্ট মিল্ক আসতে থাকে তখন আমাদের আর্টারি সাপ্লাই, ভেন, এগুলো মানে কনজেশন হয়, ব্রেস্টের ভিতরে কনজেশন হয়, অনেক বেশি ব্লাড সাপ্লাই চলে আসে। আসলে পরে তো এখানে মানে ব্রেস্ট, তারপরে হচ্ছে এই লিভ, এই গ্ল্যান্ডের ভিতরে, এই কি বলে না, ব্রেস্ট ডাক্টের ভিতরে, যে ল্যাক্টিনিফারাস ডাক্টের ভিতরে মিল্ক আসছে, তখন কি হবে, ব্রেস্টটা এনগোর্জমেন্ট একটা মানে স্ট্যাগনেন্ট বা মানে কি বলে না ওটাকে, কনজেশন হবে। কনজেশন হলে তখন ওই ইয়ে থেকে আপনার যে ডাক থেকে এখানে মিল্ক কিছুটা এক্সট্রাভেশন হবে, মানে ফ্লুইড আর কি, এখানে ইডিমা হবে। এই ভেইন থেকেও মানে ফ্লুইড বের হবে, প্লাস এই ডাক্ট থেকেও ফ্লুইড বের হবে, বের হয়ে ব্রেস্ট মিল্কের যে এক্সট্রা সেলুলার স্পেস গুলাই, যে প্যানক্রিয়া মানে কি বলে এটাকে, প্যারেনকাইমা, প্যারেনকাইমার ভিতরে কি হবে, ইডিমা হবে, ইডিমা হবে। তাহলে এমনিতেই ব্রেস্ট মিল্ক ডাক্ট গুলা মানে বাচ্চার দুধ চুষতেছে, বাচ্চা কিন্তু মুখে দুধ বের করতে পারতেছে না, সে কিন্তু অনেক চেষ্টা করতেছে। কেন পারতেছে না? কারণ এর ভিতরে ইডিমা হয়ে আছে, তো এমনিতেই ডাক্টটা চিকন, তার মধ্যে আরো ইডিমা হয়ে ওটাকে আরো এরকম কমপ্রেস করে দিল, সেই কারণে বাচ্চা এত কষ্ট করে চুষবে কিন্তু বাচ্চার মুখে কোনো দুধ যাবে না। তো এটাই হচ্ছে এটার মেকানিজম। তো এই জন্য ট্রিটমেন্টের বেলায় আমরা কি করে জানেন, এই যে আমরা প্রথমে পেশেন্টকে দেই হট কম্প্রেশন দিলে ইডিমাটা চলে যায়, তখন বাচ্চা চুষলে দুধ সে বের করতে পারে। তারপরে ফলোড বাই কোল্ড কম্প্রেশন, বাচ্চা দুধ খাওয়া হয়ে গেলে তারপরে দিতে হয় কোল্ড কম্প্রেশন। আচ্ছা, তাহলে হচ্ছে ম্যাস্টাইটিস হচ্ছে কবে হবে? এটা একটু পরে হবে, 2 থেকে 3 সপ্তাহ পোস্টপার্টামে হবে। এখানে থাকবে কি, হাই ফিভার থাকবে 102 এর বেশি, উইথ চিলস এন্ড রাইগর থাকবে, ফিলিং, তারপর হচ্ছে সোয়েলিং অফ ওয়ান কোয়াড্রেন্ট অফ সিঙ্গেল ব্রেস্ট, ওয়েস্ট সাইজের একটা কম ইয়ে থাকবে, ওভারলাইন স্কিনটা থাকবে রেড, হট, টেন্ডার, টেন্স টেন্ডার, এবং কজ বাই এখানে স্ট্যাফিলোকোকাস অরিয়াস দিয়ে হবে, এবং ব্লকড মিল ডাক থেকে হবে। এবং এটার হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে যদি কারো ক্র্যাকড নিপল থাকে সেখান থেকে এটা হতে পারে, পোর হাইজিন এবং পোর নার্সিং থেকে এটা হতে পারে। আর অ্যাবসেসটা সাধারণত মানে ডিরেক্টলি অ্যাবসেস হয় না, সাধারণত ওই প্রথমে ম্যাস্টাইটিস, তারপরে সেখান থেকে আসলে অ্যাবসেসটা হয়। এবং সেখানে থাকবে সুইঙ্গিং রাইজ, এই কথাটা এটাই বলবেন, এখানে বলবেন হাই রাইজ ফিভার, এখানে বলবেন সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার, এবং সেখানে থাকবে ফ্ল্যাকচুয়েশন পয়েন্ট, ব্রাউনি ইডিমা। ঠিক আছে, এবার আমরা ট্রিটমেন্ট পড়বো। ট্রিটমেন্টে যে এনগোর্জমেন্টকে আপনি কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স সাপোর্ট দিয়েছেন, ব্রেস্ট সাপোর্ট দিয়েছেন, ফ্রিকোয়েন্ট সাকিং করেছেন, কারেক্ট পজিশন অ্যাটাচমেন্ট দিয়েছেন, ম্যানুয়াল এক্সপ্রেশন অফ দ্য মিল করেছেন, অ্যানালজেসিক মানে ব্যথার ওষুধ দিয়েছেন, হট কম্প্রেশন দিবেন ফিডিং এর আগে, কোল্ড কম্প্রেশন দিবেন ফিডিং এর পর। আর ম্যাস্টাইটিসে আপনি ব্রেস্ট সাপোর্ট দিয়েছেন, অনেক বেশি পানি খেতে দিয়েছেন, ব্রেস্ট হচ্ছে ফিডিং কন্টিনিউ করবে। আচ্ছা, ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবে কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু খুব বিখ্যাত কোশ্চেন। হ্যাঁ, ম্যাস্টাইটিসে সে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবে, কারণ হচ্ছে যে কারণ এখানে যে ইনফেকশন আছে এটা দিয়ে বাচ্চার ইনফেকশন হবে না, এবং সাথে আপনি পেশেন্টকে অনেক বেশি ব্যথা হচ্ছে, অ্যানালজেসিক দিবেন, অ্যান্টিবায়োটিকের মধ্যে ফ্লুক্লক্সাসিলিন দিবেন 500 মিলিগ্রাম কিউডিএস। আচ্ছা, আর যেটা হচ্ছে আপনার অ্যাবসেসে কি দিবেন, এখানে ইনসেশন এবং ড্রেন করতে হবে। আচ্ছা, এবার আমি একটা ছবি আঁকবো, ধরেন যে এটা ব্রেস্ট, এখানে অ্যাবসেস হয়েছে, তো এখন অ্যাবসেস হয়েছে ধরেন এই জায়গাটায়, ইনসেশনটা আমি এই সার্কাম এরুলার এভাবে ইনসেশন দিব, ধরেন পুরো জায়গাটা অ্যাবসেস হয়েছে, আমি সার্কাম এরুলার ইনসেশন দিব নাকি এরকম হচ্ছে লম্বা ইনসেশন দিব, মানে এরকম লম্বা ইনসেশন দিব না এরকম গোল করে ইনসেশন দিব, সেটা বলেন। লম্বা ইনসেশন কেন দিবেন আপু? রেডিয়াল ইনসেশন কেন দিবেন আপু? along the direction of the lactiferous duct, এই কারণে যদি সার্কামফারেন্সিয়াল ইনসেশন দিই তাহলে lactiferous duct গুলো কাটা পড়বে। হ্যাঁ, এই দেখেন এই সব নীল গুলো সব ল্যাক্টিনিফারাস ডাক্ট, এই যে নীল গুলা, এই ডাক্ট বরাবর আপনি ইনসেশন দিবেন। এখন যদি আপনি গোল করে দেন তাহলে প্রত্যেকটা ডাক্ট নষ্ট হবে, আর যদি লম্বা রেডিয়াল দেন তাহলে শুধুমাত্র একটা ডাক্ট নষ্ট হবে। আচ্ছা, তারপর ব্রেস্ট কমপ্লেন শেষ। ব্রেস্ট নিয়ে কারো কোনো মানে কোশ্চেন আছে কিনা বলেন? আপু, ব্রেস্ট অ্যাবসেসের ক্ষেত্রেও কি হচ্ছে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ থাকবে? এটা বলি নাই না, অ্যাবসেসের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং করবে না, ইনফেক্টেড সাইড দিয়ে ব্রেস্ট ফিডিং করবে না, কারণ ওখানে ব্রেস্ট ফিডিং করলে বাচ্চার ইনফেকশন হয়ে যাবে। তাহলে সে অপোজিট যে সাইডটা আছে সেখান থেকে ব্রেস্ট ফিডিং করবে, আর যেই সাইডে তার অলরেডি অ্যাবসেস হয়েছে সেখানেও তো ব্রেস্ট মিল্ক চলে আসবে, তখন কি হবে, সেটাকে ওই পাম্প করে ফেলে দিতে হবে,
থ্যাংক ইউ আপু, বলতে ভুলে গেছিলাম। থ্যাংক ইউ আপু কোশ্চেন করার জন্য। আচ্ছা, এখন আমরা পড়বো ইউরিনারি এতে কি ইনফেকশন ড্রেনেজ করতে হবে? ব্রেস্ট এক্সারসাইজ কি ইনফেকশন ড্রেনেজ করতে হবে? অ্যাবসেসে ইনসেশন ড্রেন করে তারপরে প্রত্যেকদিন ড্রেসিং করতে থাকবেন। তারপর আপু, হ্যাঁ আপু, আরেকটা কি জিজ্ঞেস করলেন? আপু ওইটাই জিজ্ঞাসা করছিলাম। ইনসেশন ড্রেনেজ করে তারপরে রেগুলার ড্রেসিং করতে হবে। আর ওটা কিন্তু আপু স্টিচ দিতে হয় না, একাই শুকিয়ে যায়। আচ্ছা, এবার আসেন আপু ইউরিনারি কমপ্লেন। ইউরিনারি কমপ্লেনের ভিতরে আপু আমরা 3টা কমপ্লেন পড়বো, ইউটিআই, রিটেনশন এবং ইনকন্টিনেন্স। আমি এটা একটু, আচ্ছা এটা আমি মানে সামনাসামনি দেখাবো। আচ্ছা, ইউটিআই কেন হবে? ইউটিআই কেন হবে বলেন তো? একটা মানে ডেলিভারির পরে ইউটিআই হওয়ার অনেক বেশি সম্ভাবনা, কেন বলতে পারবেন কেউ? কারণটা বলতে গেলে পেইনের হ্যাঁ স্ট্যাসিস আর সিজারিয়ান সেকশনে অনেক সময় ক্যাথেটারাইজেশন করা থাকে, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর পেশেন্ট পেইনের কারণে ইমোবিলাইজ থাকে, সো ফ্রিকুয়েন্ট ইভাকুয়েশন অফ দ্য ব্লাডারটা করবে না, এই কারণে হতে পারে আপু। আরেকটা যে ধরেন নর্মাল ডেলিভারি করার সময় আমরা তো আর পুরো সময় থাকি না, আমাদের কিছু সিস্টাররা থাকে, কিছু মিডওয়াইফ অথবা খালারাও থাকে, তো তারা কি করে একটু পরপর পেশেন্টকে ওই শিশু করায়, প্লেন রাবার ক্যাথেটার দিয়ে শিশু করায়। তাহলে কি হবে? অ্যাসেন্ট করবে না ইনফেকশন কিন্তু অ্যাসেন্ট করবে সেটা। আচ্ছা, তাহলে আপু আমি একটু দুইটা জিনিস একটু বোর্ডে দেখাই। তাহলে ইউটিআই কিন্তু আপু 1 to 5% ডেলিভারিতে হয়, 1 to 5% ডেলিভারিতে ইউটিআই হয়। এবং ইউটিআইটা আমার, তাহলে কি বললাম কারণগুলো কি কি? একটা প্রি এক্সিস্টিং ইনফেকশন তার আগে থেকে ছিল, তারপরে তার রিকারেন্ট সিস্টাইটিস তার আগে থেকে ছিল, ফ্রিকুয়েন্ট ক্যাথেটারাইজেশন যেটা আমি একটু আগে বললাম, তারপরে আপনি ডেলিভারি করার সময় বারবার পিভি করছে, ইউরেথ্রার দিকে হাত দিয়েছেন, তার মানে আপনি হ্যান্ডলিংটা বেশি করেছেন। আর স্ট্যাসিস যেটা আপনারা সবার আগে বলছেন, যে ইউরিনটা স্ট্যাসিস হয়ে যায় পেরিপেরামের ক্ষেত্রে, ওরা প্রজেস্টেরনের জন্য ভালো করে ভয়েড করতে পারে না, একটু ইউরিন থেকেই যায়, তো সেই কারণেও হতে পারে। অর্গানিজমের নাম আপনার ইকোলাই বলতেই হবে, যেটা আপনার 80%। এছাড়াও ক্লিপসেলা, প্রোটিয়া, সুডোমোনাস এগুলোর জন্য হয়। এটার জন্য ট্রিটমেন্ট আপনি ইনভেস্টিগেশন ইউরিন আরএমই এবং ইউরিন সিএস, আরএমই এবং সিএস দুটাই করতে দিবেন, এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই এবার আমরা একটু রিটেনশন অফ ইউরিন পড়বো, এবং এটা কি কারণে হয় আর কি ট্রিটমেন্ট দিব সেটা একটু বলবো। কি কারণে হয় বা কিভাবে ট্রিটমেন্ট করব। আচ্ছা, এখন যেটা কি কারণে হবে, একটা এই জায়গায় যে এখানে ব্লাডার নেক এবং ইউরেথ্রা, এই জায়গায় কি হবে, ব্লাডার নেক এবং ইউরেথ্রা এই জায়গায় হবে আপনার ব্রুইজিং এবং ইডিমা, তারপরে তার পেইনে এখানে ইনজুরি আছে, এখান থেকে রিফ্লেক্স উপরে স্পাজম হয়ে যাবে, রিফ্লেক্স স্পাজম হতে পারে। তারপরে অ্যাকাস্টমিক পজিশন অথবা তার বাথরুম টাথরুম এগুলো পছন্দ হচ্ছে না, এগুলোর কারণে মানে তার এনভায়রনমেন্টটা ভালো লাগছে না, এই জন্য তার রিটেনশন হয়ে যেতে পারে। তাহলে এটাকে আপনি, এছাড়াও বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টর আছে, দত্তে আছে, এগুলো একটু পড়বেন। তারপর ট্রিটমেন্ট আসলে কিভাবে করবেন, কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স, সাপোর্ট, প্ল্যান্টি অফ ওয়াটার, পেইন ম্যানেজমেন্ট করবেন, ওয়াটার বেশি খাওয়ার কথা বলা যাবে না। তারপরে সে কি করবে, রানিং ট্যাপ ওয়াটার করবে। তার ধরেন আপু পিভিআর কিভাবে করতে হয় আগে এটা বলি। পিভিআরটা যে পেশেন্ট ধরেন প্রস্রাব করে আসলো, পোস্ট ভয়েডাল রেসিউ, পেশেন্ট প্রস্রাব করে আসার পরে ব্লাডারের ভিতরে কতটুকু ইউরিন সর্বোচ্চ থাকতে পারে, প্রস্রাব করে আসার পরেও সেটা 50 ml এর কম থাকতে হবে। ব্লাডারে প্রস্রাব করে আসার পরে 50 ml এর কম ইউরিনে সর্বোচ্চ এর ভিতরে জমে থাকতে পারে, এর বেশি না। পিভিআর আমরা কি দেখি, পেশেন্ট প্রস্রাব করে আসলো, করার পরে আপনি আলট্রাসোনোগ্রাম করবেন, করে দেখবেন যে এখানে কতটুকু পোস্ট ভয়েড রেসিডু আছে। যদি এটা 150 ml এর বেশি হয় সেটা অ্যাবনরমাল। এটা আপনি আলট্রাসোনোগ্রাম করেও দেখতে পারেন, অথবা আরেকটা প্লেন রাবার ক্যাথেটার দিয়ে ঢুকায় দেখলেন যে কতটুকু সে প্রস্রাব করতে পারে না, জমে আছে কতটুকু এখনো, সেটা দেখলেন। এটা পিভিআর। তো এখন আপনি ট্রিটমেন্টটা করবেন। প্রথমে আমার রিটেনশন নিয়ে আসলো, প্রথমে পেশেন্ট রিটেনশন নিয়ে আসার সাথে সাথে আপনি তাকে ক্যাথেটার করে দিবেন, জিটিজি গাইডলাইন, আপনি তাকে ক্যাথেটার করে দিবেন। ক্যাথেটার করে দিবেন করে দেখবেন যে ক্যাথেটারাইজেশন প্লেন ক্যাথেটার করে দেখবেন কতটুকু ইউরিন আছে। যদি দেখেন ইউরিনটা 500 ml এর কম আছে, 500 ml এর কম আছে, তাহলে আপনি তাকে 500 ml কম আছে এবং এই পেশেন্টকে আপনি আরেকবার, সে আবার প্রস্রাব জমাবে এবং আরেকবার প্রস্রাব করবে, করার পরে আপনি তাকে পিভিআর দেখবেন, ওই যেভাবে দেখতে হবে বললাম, এইভাবে পিভিআর করবেন। পিভিআর করে যদি দেখেন যে হ্যাঁ 150 ml এর কম আছে, তাহলে রোগীটা ভালো রোগী, পেশেন্টটা জাস্ট ডিসচার্জ হয়ে যাবে।
এমনিতে তার একটু প্রস্রাব জমছিল, 500 ml কম একটু প্রস্রাব জমছিল, কিন্তু না, পেশেন্টের ইউরিনটা ক্যাথেটার করেই দেখলেন যে ওর 500 ml বেশি ইউরিন জমে আছে, এই ইরিটেশনটা সে নিয়ে আসছে। এবার আপনি তাকে কি করবেন, যেহেতু 500 ml বেশি, আপনি তাকে 24 আওয়ার্স এর জন্য তাকে আপনি ক্যাথেটার করে দেন, কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন 24 আওয়ার্স এর জন্য। 24 আওয়ার্স পরে খুলেন, খোলার পরে আপনি তাকে আবার পিভিআর করেন, খুলে পিভিআর করব। যদি পিভিআরটা দেখি যে আপনার 150 ml এর 150 ml এর কম, তার মানে পিভিআর কম, মানে একদিন ক্যাথেটার করে পিভিআর কম চলে আসছে, ভালো রোগী, তাহলে এই রোগীকে ডিসচার্জ দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু যদি দেখেন যে না, পিভিআর হচ্ছে 150 ml এর বেশি, তাহলে এই রোগীটা খারাপ, তো একে আবার 7 days এর জন্য ক্যাথেটার করে দেন, 7 দিনের জন্য। 7 দিন পরে আপনি আবার পিভিআর দেখেন, যদি দেখেন যে 7 দিন পরেও পিভিআর বেশি আছে, এই রোগীকে আপনি ইউরোলজিস্টকে দিয়ে দেন। এবার আপু আমরা ম্যানেজমেন্ট পড়বো। আপু ওই যে পোস্ট জুরাল পাংচার হেডেক, তো এটা যেহেতু এফসিপিএস এর ব্যাচ, এটা একটু লাগবে আপু, এমসিপিএস এর ব্যাচ হলে লাগতো না, এটা এখন নতুন আসছে, এটা নতুন সবাই পড়াচ্ছে। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় আপনি যদি ফল্টি, হ্যাঁ আপু বলেন। বলছি পিভিআর দেখতে গেলে তো রোগীকে প্রস্রাব করতে হবে। হুম, রিটেনশনে প্রস্রাব করতে না পারলে তো পিভিআর দেখা। আপু এটা হচ্ছে ওই যে দেখেন, খেয়াল করেন, আপনি প্রথমে তো ক্যাথেটার করেছেন, আমি আরেকবার এটা বন্ধ করি তাহলে। আচ্ছা, আপনি প্রথমে তো ক্যাথেটার একবার করেছেন, এই যে প্লেন রাবার ক্যাথেটার করেছেন, করে আপনি প্রস্রাবটা খালি করছেন, করে তখন আর তার গায়ে ক্যাথেটার নাই, কিন্তু এটা তো প্লেন রাবার ক্যাথেটার ছিল। তারপরে আপনি দেখেন যে সে একা একা প্রস্রাব করতে পারে কিনা, মানে আরো 3-4 ঘন্টা সে বসলো আপনার কাছে, তারপরে সে পানি খেলো, প্রস্রাব, এবার সে বাথরুমে গেল, এবার সে প্রস্রাব করতে পারলো, হ্যাঁ ভালো, প্রস্রাব করতে পারলেই শুধু হবে না, তারপরে দেখেন যে তার পিভিআরটা কত, যদি দেখেন যে হ্যাঁ পিভিআর এটা 50 না 150 হবে, 150 ml এর কম, তার মানে এই রোগী এটা ভালো রোগী, কোনো কারণে একটুখানি হয়েছিল, এখন সে প্রস্রাবও করতে পারতেছে এবং তার পিভিআরও কম, এই রোগীকে আপনি ডিসচার্জ দিয়ে দেন। কিন্তু যদি দেখেন যে না, তার প্রথমেই প্লেন রাবার ক্যাথেটার করে 500 ml এর মতো ইউরিন চলে আসছে, একে আপনি এবার প্লেন রাবার ক্যাথেটার না, এবার তাকে একা একা প্রস্রাব করার জন্য আর বসায় রাখবেন না, এবার ডিরেক্টলি তাকে ক্যাথেটার 24 ঘন্টার জন্য দিয়ে দেন। 24 ঘন্টার পরে ক্যাথেটার খুলেন, খোলার পরে দেখেন যে সে প্রস্রাব করতে পারে কিনা, যদি প্রস্রাব করতে পারে তাহলে আপনি প্রস্রাব করার পরে, মানে আরো 4-5 ঘন্টা পরে যে প্রস্রাব করবে, করার পরে তারপরে আপনি আবারও পিভিআর করেন। পিভিআর করার জন্য আপনি আল্ট্রাসোনোগ্রাম দিয়েও করতে পারবেন, প্লেন রাবার ক্যাথেটার দিয়েও করতে পারবেন। যদি দেখেন যে না, এখানে পিভিআর কমই আছে, তার মানে একদিন ক্যাথেটার দিয়েই তার পিভিআর কমে গেছে এবং রিটেনশনও ভালো হয়ে গেছে, তাহলে রোগী ছুটি হয়ে যাবে। আর যদি পিভিআর এখানে বেশি পান, প্রস্রাব করতে পারতেছে কিন্তু পিভিআর বেশি, তাহলে ওই রোগীকে আপনি আবারও 7 দিনের জন্য ক্যাথেটার দিয়ে দেন। 7 দিনের পরেও যদি দেখেন যে প্রস্রাব করতে পারে কিন্তু পিভিআর কম, আর করতে না পারলে তো আপনি দিয়েই দিবেন, আর করতে পারছে তারপরেও পিভিআর কমে নাই, তারপর আপনি ইউরোলজিস্টের কাছে দিয়ে দিবেন। আপু এবার কি বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা আচ্ছা, তাহলে আপু ওই যে পোস্ট ডুরাল স্পাইনাল হেডেক, এটা হচ্ছে আপনি যখন ওই যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া যখন দিবেন, তখন দেখা গেল যে আপনি মানে এটা পাংচার করে ফেলছেন, পাংচার করে ওই ইপিডুরাল স্পেসে ওই ফ্লুইডটা চলে আসবে, স্পাইনাল ফ্লুইডটা যখন চলে আসবে তখন তার একটা হেডেক হবে। এটা শর্ট নোট আপু আমি এখানে লিখে দিয়ে, মানে আছে এটুকুই পড়বেন, আর যদি লাগে আপনার আমাকে জিজ্ঞেস করেন, আমি হচ্ছে আপনার গ্রুপে লিখে দিব না, এটা আমি এখানে বলবো না, এটা কম ইম্পর্টেন্ট আর কি, নতুন। এখানে মেইনলি কি করতে হয়, ওই যে পেশেন্টকে বেশি করে পানি খেতে হয়, তারপর নরমাল স্যালাইন দিতে হয়, পেশেন্ট শুয়ে থাকলে মাথা ব্যথাটা কম থাকে, বসলে মাথা ব্যথা বেশি করে, পেশেন্টকে শুয়ে রাখতে হয়, 7 দিন পরে একাই ভালো হয়ে যায়। আর হচ্ছে ওই যে ইপিডুরাল ব্লাড প্যাচটা ওই পেটে যেই জায়গায় স্পাইনাল দেওয়া হয়েছে এই জায়গায় একটা ব্লাড প্যাচ এরকম দিয়ে দিবে। আচ্ছা, এবার আমরা একটু ম্যানেজমেন্ট পড়বো। ম্যানেজমেন্ট কার ম্যানেজমেন্ট? এই যে পিউপেরামের ম্যানেজমেন্ট হচ্ছে যে পেশেন্টকে আপনার করতে হবে হচ্ছে 3টা, মায়ের ম্যানেজমেন্ট, বাচ্চার ম্যানেজমেন্ট, আর হচ্ছে হাজবেন্ডের জন্য কন্ট্রাসেপশন। তাহলে মা বাচ্চা হাজবেন্ড, মার জন্য মাকে ম্যানেজমেন্ট, বাচ্চার জন্য বাচ্চাকে হচ্ছে আপনি যত রকমের ওই ব্রেস্ট ফিডিং বলেন, তারপরে গিয়ে আপনার বাচ্চার
ভ্যাকসিনেশন এগুলো করলো, আর হাজবেন্ডের জন্য দিবেন কন্ট্রাসেপশন। এই তিনটা আপনার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এবার আমরা আসি যে মার জন্য, মায়ের ম্যানেজমেন্ট আমরা এখন বলবো। মা মা মার জন্য আপনি কি করবেন? মাকে আপনি হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট দিবেন, কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স, সাপোর্ট, কংগ্রাচুলেট দ্য মাদার ফর গিভিং এ নাইস বেবি, সুন্দর বেবি ডেলিভারি করার জন্য কংগ্রাচুলেশনস করবেন, ইমোশনাল সাপোর্ট দিবেন। তারপর হচ্ছে আপনি মার জন্য কিছু স্পেসিফিক ম্যানেজমেন্ট দিবেন। কি কি স্পেসিফিক ম্যানেজমেন্ট দিবেন? মাকে হচ্ছে আর্লি অ্যাম্বুলেশন করাবেন এবং অ্যাডিকুয়েট রেস্ট এটা এনশিওর করবেন। তারপরে মায়ের হচ্ছে ক্লোজ অবজারভেশন করবেন। কেবল ডেলিভারি হলো পেরামে, তাহলে তার হচ্ছে ভাইটাল সাইন, অন্যান্য কিছু, এসব কিছুকে ক্লোজ মনিটরিং করবেন। তারপরে মাকে হচ্ছে আপনি কয়েকটা জিনিসের কেয়ার দিবেন, ঠিক আছে? কয়েকটা, ব্রেস্ট কেয়ার, পেরিনিয়ামের কেয়ার, ওন্ড কেয়ার, ব্রেস্ট, পেরিনিয়াম কেয়ার, ওন্ড কেয়ার, আর এটা হচ্ছে বাল ব্লাডার কেয়ার, সবগুলো অরিফিসের কেয়ার। সেটা কি কি? অরিফিস এবং উপরের ব্রেস্ট। তাহলে ব্রেস্টের কেয়ার কি করতে হবে? যে তার হচ্ছে ব্রেস্ট কোনো এঙ্গেজমেন্ট অথবা ক্র্যাক নিপল রিট্রাক্টেড এগুলো হয়ে গেল কিনা, এবং ব্রেস্টের পজিশন, অ্যাটাচমেন্ট এগুলো দেখাবেন। ব্রেস্টের পার্সোনাল হাইজিন সম্পর্কে তাকে বলবেন। আচ্ছা, আপনি যখন পরীক্ষা হলে বলবেন তখন কেয়ার অফ দ্য ব্রেস্ট, কেয়ার অফ দ্য বাল, কেয়ার অফ দ্য ব্লাডার, জাস্ট এভাবে বলবেন। তারপর ম্যাডাম আপনাকে পিক করে নেবে যে হ্যাঁ তুমি ব্রেস্টের কেয়ার কিভাবে দিবা, তুমি মানে পেরিনিয়াল কেয়ার কিভাবে দিবা, সেটার ব্যাখ্যা আপনি মুখে আগে বলবেন না, আগে আপনি হেডলাইন বলবেন। আচ্ছা, তাহলে আপনি কি বলেন? ব্রেস্টের কেয়ার দিলেন। ভালভাল কেয়ার হচ্ছে ভালভাল প্যাড যেন ফ্রিকোয়েন্ট চেঞ্জ করে, ওখানে যদি কোনো ওন্ড থাকে সেই ওন্ডটা যেন সে রেগুলার হচ্ছে মানে পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে, এগুলো বলবেন। তারপর হচ্ছে ব্লাডার হচ্ছে কি, তিনটা অরিফিস বললাম, তাহলে ব্লাডার, ভেজানা এদিক দিয়ে, আর হচ্ছে বাউল। তাহলে ব্লাডারের জন্য রেগুলার সে হচ্ছে ভয়েডিং করবে, এবং আপনি হচ্ছে ইউটিআই প্রিভেনশন করতে হবে, আপনাকে রেগুলার ড্রিঙ্কিং ওয়াটার দিবেন। এটা হচ্ছে ব্লাডারের জন্য। এবার পিছনে আসেন ভেজানা এবং পেরিনিয়াম, এটা অলরেডি বলে ফেলছি। এবার আসেন হচ্ছে পিছনে হচ্ছে বাউলের জন্য আপনি ল্যাক্সেটিভ দিবেন, কোনো কারণে পায়খানা কষা হওয়া যাবে না, ঠিক আছে? আপনি ল্যাক্সেটিভ দিবেন। এই হচ্ছে আপনার মায়ের জন্য কেয়ার। এছাড়াও মাকে একটা খুবই স্পেশাল কেয়ার দিতে হবে, সেটা হচ্ছে মাকে কিন্তু এক্সারসাইজ দিতে হবে। প্রিপারেম এক্সারসাইজ আমি দেখাই দিব একটু পরে। আচ্ছা, তারপরে মাকে হচ্ছে 5-6টা অ্যাডভাইস দিতে হবে। সেটা হচ্ছে যে মা আপনি 3 মাস ভারী কাজ করবেন না, 6 সপ্তাহ অ্যাভয়েড কয়টাস করবে না, 6 সপ্তাহ। তারপরে পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ করবে। মাকে পিএনসির জন্য মানে পোস্টনেটাল কেয়ারের জন্য আপনি অ্যাডভাইস দিয়ে দিবেন যে কবে কবে আসবে। আর হচ্ছে মাকে 6 মাসের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে। আর ভ্যাকসিনেশন অন শিডিউল, বাচ্চার জন্য ভ্যাকসিনেশন অন শিডিউল, এগুলো হচ্ছে মার জন্য অ্যাডভাইস, এগুলো হচ্ছে মার জন্য অ্যাডভাইস। আচ্ছা, তারপর এলিউসিয়াস এবং নরমাল ডেলিভারি দুইটা ক্ষেত্রেই অ্যাডভাইস দেবো? হ্যাঁ আপু, একই তো অ্যাডভাইস। আপনার হচ্ছে শুধুমাত্র পোস্টন্যাটাল আমার একটা আমার ভালো লাগে, আরেকটা ভালো লাগে, আরেকটা জুস, আপনি কতটা হচ্ছে abdomen- আমাকে শোনা যাচ্ছিল না মনে হয়। আচ্ছা, এখন মনে শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি নর্মাল ডেলিভারি যাকে দিবেন, সরি, নর্মাল ডেলিভারির জন্য এই 3 রকম এক্সারসাইজ সে করতে পারবে, কিন্তু সিজারের জন্য তার কিছু হচ্ছে এক্সারসাইজ হচ্ছে আপনার 3 মাস পরে করতে হবে। যেমন হচ্ছে তার যে পেরিনিয়ামের জন্য সে কি করবে? চেয়ারে বসবে, বসে তার হচ্ছে ভেজানার ওই অংশগুলোকে স্কুইজ করে ভিতরের দিকে টানার চেষ্টা করবে। এরকম করে 3 সেকেন্ড ধরে রাখবেন, 3 সেকেন্ড ছেড়ে দিবে। এভাবে করে সকালে 10 বার, দুপুরে 10 বার, রাতে 10 বার। আচ্ছা, তারপর হচ্ছে অনেক সময় বলা হয় যে সকালে আর রাতে এটা করলেও হবে। আচ্ছা, তারপর হচ্ছে যদি অ্যাবডোমিনাল মাসল করতে হয় তাহলে পেশেন্ট এরকম শুয়ে ফ্ল্যাট হচ্ছে পাটা হচ্ছে ফ্ল্যাট রাখবে হচ্ছে বিছানার উপরে, করে অ্যাবডোমিনাল মাসল গুলোকে কন্ট্রাক্ট করবে। একইভাবে 3 বার, 3 সেকেন্ড করবে, 3 সেকেন্ড ছাড়বে, এভাবে। আর হচ্ছে ব্যাক মাসল কিভাবে করবে? পেশেন্ট হচ্ছে বুক ডাউন দেওয়ার মতো এরকম উপর হবে, মাথা আর হচ্ছে ঘাড় এরকম উপরের দিকে উঠালে তার ব্যাক মাসলে টান লাগবে, এভাবে করে ওইটাও হচ্ছে একইভাবে করবে। তো এই তো এটা করলে সুবিধাটা কি হবে? এটা করলে হচ্ছে তার মাসেলের টোন গুলো ইমপ্রুভমেন্ট হবে, তারপরে লোকিয়াল ড্রেনেজ গুলো তার ভালো হবে, বাল ব্লাডার মুভমেন্ট তার ভালো হবে, পোস্টনেটাল ব্লু, সাইকোসিস, ডিভিটি এগুলো সব কম হবে, জেনিটাল প্রোলাপস পরবর্তী যে এটাও কিন্তু কম হবে। আচ্ছা, এইগুলো মায়ের কেয়ার। এতক্ষণ ধরে আমি মায়ের কেয়ারই বলছিলাম। আচ্ছা, এবার হচ্ছে এবার বাচ্চার জন্য ভ্যাকসিনেশন। এই যে বাচ্চার
এই যে বাচ্চার ভ্যাকসিনেশন, এটা যদি পারেন, এটা ওজিএসবির গাইডলাইনে আছে, এটা খুব একটা কঠিন না আপু, যদি পারেন মুখস্থ করবেন, যদি পারেন মুখস্থ করবেন। আচ্ছা, এবার হচ্ছে কন্ট্রাসেপশন, তাই না? এবার বাচ্চার বাবার জন্য ছিল কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন আপনি কিভাবে দিবেন? আপনি মেইনলি বলবেন, আপনি ল্যাম্প দিবেন, পপ দিবেন, আর দিবেন হচ্ছে লাক। ল্যাম্প, পপ আর লাক, এই তিনটার কথা মেইনলি বলবেন। তো ল্যাম্পের ক্রাইটেরিয়া আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, যে তাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, বলছি কিনা মনে আসতেছে না, যাই হোক এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিবেন। এমনোরিক থাকতে হবে পেশেন্টকে, এবং এটা 6 সপ্তাহ ধরে, 6 মাস ধরে কাজ করবে, 6 মাসের বেশি কাজ করবে না। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর ক্রাইটেরিয়া হচ্ছে 24 ঘন্টায় 8টা ফিডিং দিতে হবে, দিনে 4 ঘন্টার কম গ্যাপ থাকতে হবে, রাতে 6 ঘন্টার কম গ্যাপ থাকতে হবে। এমনোরিক থাকবে পেশেন্ট, এবং হচ্ছে 6 মাসের পরে এটার কাজ করবে না। এবং ল্যাম্প মেথডটা 98% হচ্ছে এটার সাকসেস রেট। এই মেথডটাও দিতে পারে, এই যে ল্যাম্প, প্রথমটা ল্যাম্প। দ্বিতীয়টা হচ্ছে তার পেশেন্ট ধরেন ওটি টেবিলে আছে অথবা পেশেন্ট ডেলিভারি টেবিলে আছে, এই অবস্থায় আপনি একটা কন্ট্রাসেপশন দিতে পারবেন, সেটা হচ্ছে ইমপ্ল্যানল, এবং সাথে আইইউসিডি দিতে পারবেন। কিন্তু আপনি তাকে ডিএমপিএ দেখেন, ইনজেকশন, এটা খেয়াল করেন, এই দেখেন ইনজেকশন কত পরে, ডিএমপি ইনজেকশন কিন্তু 6 সপ্তাহ পরে দিয়েছে। কারণ ডিএমপি যদি আপনি আর্লি দেন, তাহলে এদিকে যদি দেন, তাহলে কিন্তু তার ডিভিটি হতে পারে, সেজন্য ডিএমপি আপনি দিবেন না। আপনি ওটি টেবিলে দিতে পারবেন ইমপ্ল্যান্ট, ঠিক আছে? আর আইইউসিডি আমরা কিভাবে দিতে পারি? আইইউসিডি আমরা মানে প্লাসেন্টা ডেলিভারি করলেন, নর্মাল ডেলিভারি হোক, সিজার করে হোক, প্লাসেন্টা ডেলিভারি করার সাথে সাথে দিয়ে দিন, অথবা 10 মিনিটের ভিতরে দিবেন। এটাকে বলা হচ্ছে ইমিডিয়েট। আর্লি দিবেন হচ্ছে যদি না দিতে মনে নাই আপনার, আপনি 48 ঘন্টার ভিতরে দিতে পারবেন, মানে 2 দিনের ভিতরে দিতে পারবেন। তাও আপনি দিলেন না, এবার আপনাকে 4 সপ্তাহ পর দিতে হবে। কিন্তু যদি আপনি এর মাঝখানে, মানে এই ইন্টারভেলে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আইইউসিডিটা খুলে চলে যাবে, সেটা পড়ে যেতে পারে, এই অবস্থায় আপনি দিবেন না। আচ্ছা, টিউবেক্টমি যদি করতে চান, তাহলে 6 দিন পরে করতে পারেন, অথবা 6 দিন পরে করতে পারেন, অথবা আপনি 6 সপ্তাহ পরেও করতে পারেন। এই হচ্ছে টিউবেক্টমি। আচ্ছা, এখন দত্তের সাথে এটা মিলবে না। এই যে আমি যেটা দেখাচ্ছি, এই ছবিটা ওজিএসবির গাইডলাইনের। দত্ত সাহেব কিভাবে কন্ট্রাসেপশন দিতে বলছে বা কবে দিতে বলছে, আমি একটু ছবি দেখাই। দত্ত কিভাবে বলছে? দত্ত বলছে যে হচ্ছে কেউ যদি নন ল্যাকটেটিং হয়, নন ল্যাকটেটিং, আর একটা হচ্ছে ল্যাকটেটিং। নন ল্যাকটেটিং এর ওভুলেশন কবে হবে, আর আপনি তাকে কন্ট্রাসেপশন কবে দিবেন, এটা দত্তেরটা। আমি একটু আগে যেটা ছবি দেখেছি, আপনি ওজিএস দিয়ে বলবেন সব জায়গায়। এটা যে ম্যাডাম তো জোর করে জিজ্ঞেস করে যে কবে ওভুলেশন হবে, তখন শুধু বলবেন। আচ্ছা, নন ল্যাকটেটিং এ আপনি 4 সপ্তাহের ভিতরে পেশেন্টের ওভুলেশন হবে, মানে 1 মাসের ভিতরে ওভুলেশন হবে, এবং আপনি কন্ট্রাসেপশন তাকে দিবেন হচ্ছে থার্ড উইকে দিবেন। আর ল্যাকটেটিং এ ওভুলেশন কবে হবে? 10 সপ্তাহে হবে, এবং তাকে 3rd মান্থে আপনি দিবেন কন্ট্রাসেপশন। 10 উইকস ওভুলেশন হবে, 3rd মান্থে কন্ট্রাসেপশন দিবেন। আর আমাদের গাইডলাইন বলছে তুমি এখনই দাও। ঠিক আছে আপু? পোস্টনেটাল কেয়ার আপু, এটা ওজিএসবির গাইডলাইন থেকে পড়বেন, কয়টা আছে। WHO বলেছে যে আপনার 24 ঘন্টার ভিতরে একটা দিতে হবে পোস্টনেটাল কেয়ার, 2 থেকে 3 দিনের ভিতরে একটা কেয়ার দিতে হবে, যেটা আমাদের অলরেডি পেশেন্ট ভর্তি আছে, আমরা এইভাবেই দিই। আর 4 থেকে 7 দিন পরে একটা দিবেন, আর একটা হচ্ছে পেশেন্টকে 6 সপ্তাহ পরে আসতে বলবেন। তাহলে হচ্ছে 24 ঘন্টা, 2 থেকে 3 দিন, 4 থেকে 7 দিন, আর একটা হলো আপনার 6 সপ্তাহ পরে, এভাবে করে দিবেন। প্রত্যেকটা ভিজিটে আপনি পেশেন্টের ওই একই ধাপে ছাঁচে ফেলে দিবেন, হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। হিস্ট্রিতে আপনি দেখবেন পেশেন্টের কোনো সমস্যা আছে কিনা, এই যে আপনার গাইনোকোলজিক্যাল যে নতুন কোন অবস্টেটিক্যাল মানে গাইনোকোলজিক্যাল লিগেসি হয়ে গেল কিনা অবস্টেটিক্যাল ইয়ের জন্য, সেগুলো আপনি সব খোঁজার চেষ্টা করবেন হিস্ট্রিতে। তারপরে হচ্ছে আপনি এক্সামিনেশন করবেন, যে পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, যাই হোক এগুলো এক্সামিনেশন করবেন। তারপরে ব্রেস্ট ঠিক আছে কিনা, ওনগুলা ঠিক আছে কিনা, সব এগুলো সব দেখলেন। তারপরে ইনভেস্টিগেশন করবেন। ইনভেস্টিগেশনের মধ্যে মেইনলি হচ্ছে আপনার যে সিবিসি করতে দিতে হয়, ইউরিনারিমি করতে দিতে হয়, তার সে যদি ডায়াবেটিসের রোগী হয়, তাহলে হচ্ছে আপনার আরবিএস এগুলো করতে দিতে হয়, থাইরয়েড ফাংশন টেস্ট অনেক সময় দেওয়া হয়। এটা সম্পূর্ণই আপু রিটেন বেসড, এটা আপনারা একটা শর্ট নোট রেডি করবেন। ইউরোপেরাল সেপসিস আপু, আমি একটু জাস্ট আউটলাইন দিব যে আপনি কি পড়বেন, আমি শুধু এটা দেখাই দিব। সেপসিসটা মানে বলতে গেলে 100%ই এটা কখনোই মানে আপু পরীক্ষায় জিজ্ঞেস করে না, সেপসিসের কখনোই পরীক্ষা জিজ্ঞেস করে না, এটা রিটেনে আসে। রিটেনে আপনি কি পড়বেন, যে আমি অলরেডি পাইরেক্সের ডেফিনেশন, কজ, সেপসিসের ডেফিনেশন এগুলো পড়িয়ে দিয়েছি। আর দত্ত থেকে আপনারা রিস্ক ফ্যাক্টর, পিউরোপেরাল পাইরেক্সিয়া বা সেপসিস যেটা হলো, সেপসিসের রিস্ক ফ্যাক্টর কি, সেপসিস আপনি কিভাবে প্রিভেন্ট করতে পারতেন, প্রিডিসপোজিং ফ্যাক্টর কি, অর্গানিজম গুলার নাম কি, কিভাবে স্প্রেড হয়, স্প্রেডটা খুবই সোজা। এই যে আপনার এই যে অ্যাসেন্ডিং ইনফেকশন হলো, হয়ে এন্ডোমেট্রাইটিস, তারপরে মায়োমেট্রাইটিস,
তারপর সালপিনজাইটিস 2 পাশে, তারপর ওফোরাইটিস, তারপর হচ্ছে টিউবোভারিয়ান অ্যাবসেস, সেখান থেকে মাল্টি অর্গান ফেলোর, তারপর হচ্ছে পেরিটোনাইটিস, মাল্টি অর্গান ফেলোর, এরকম। এটা হচ্ছে স্প্রেড অফ ইনফেকশন। তারপর হচ্ছে আপনার কিভাবে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, তারপর ইনভেস্টিগেশন, গ্রেড অফ পিরিপেরাল সেপসিস, আর হলো ট্রিটমেন্ট। এটা মানে আপনারা আমাকে একটু বলেন যে আপনারা অ্যাবর্শন, আপনাদের ক্লাস তো হয় নাই, বা আপনারা অ্যাবর্শন পড়েছেন কিনা, অ্যাবর্শন যদি পড়ে থাকেন সেপটিক অ্যাবর্শন পড়েছেন কিনা, এবং সেপটিক অ্যাবর্শনের গ্রেড আপনারা পড়েছেন কিনা, আমাকে একজন একটু আনমিউট হয়ে বলেন। আপু সেপটিক অ্যাবর্শনের ক্লাস হয়েছে আপু। আচ্ছা, সেখানে কি আপনারা গ্রেড গুলো পড়েছেন, গ্রেড 1 2 3? গ্রেড 1, গ্রেড 2 এন্ড গ্রেড 3। হ্যাঁ, ওই সেপটিক অ্যাবর্শনের সাথে, হচ্ছে হ্যাঁ বলেন আপু। গ্রেড 1 হচ্ছে যখন ইনফেকশন কনফাইন টু অনলি ইউটেরাস, এটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে যখন ইনফেকশন কনফাইন ইউটেরাস এন্ড বোথ প্যারামেট্রিয়াল টিস্যু, ওভারি এন্ড টিউব এন্ড পেলভিক পেরিটোনিয়াম। আর when the infection is spread in the distal portion, generalized peritonitis or multi-organ involvement, that is grade 3. ভেরি গুড, খুব ভালো বলছেন আপু। গ্রেড 1টা একটুখানি হয়েছে, সেটা এন্ডোমেট্রিয়াম না, ওটা শুধু প্রোডাক্ট অফ কনসেপশনের ভিতরে থাকবে গ্রেড 1 এ। এই গ্রেড অনুযায়ী ট্রিটমেন্ট, এটা সেপটিক অ্যাবর্শনের গ্রেড অনুযায়ী ট্রিটমেন্ট পড়তে হয়, এবং সেটা ডক্টর থেকে পড়তে হয়, তাই না আপু? এটাও নিশ্চয়ই আপনারা একটু দেখেছেন, তাই না? তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে গ্রেডিং সেপসিস, আমি কোথায় মানে অ্যাবর্শনের সেপসিস আমি এখানে কেন গুলাচ্ছি, তাই না? এটা গুলানোর পিছনে দুটা আসলে ওইটার সাথে এটা রিলেট করে পড়তে হয়। এই নতুন গ্রেডিংটা দত্তে আসছে, এই গ্রেডিং এর সাথে এই মানে সেপটিক অ্যাবর্শনও যা, সেপসিসও তাই, একই কমপ্লিকেশন, একই ট্রিটমেন্ট, একই ক্লিনিক্যাল ফাইন্ডিং, একই কিছু, একই ইনভেস্টিগেশন, একই প্রেজেন্টেশন, একই ভাবে পড়তে হয়। এটা পড়তে হয়, এক হলো দত্ত থেকে, আর 2 হচ্ছে আপনাদের এই যে ওজিএসবির গাইডলাইন। এই যে ওজিএসবির গাইডলাইন, এখানে দেখবেন সেপটিক অ্যাবর্শনের একটা এরকম ছক আছে, এরকম ছক আছে, সেখানে প্রেজেন্টেশন, যে তার হচ্ছে আপনার যে টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস, তারপর হচ্ছে আপনার যে পিভি করলে ফ্র্যাকচুয়েশন পয়েন্ট পাবেন, যা যা ওখানে পাইছেন সব এখানে বলবেন। তারপর সেপটিক অ্যাবর্শনের কি ইনভেস্টিগেশন আপনি করতে চান, সবই এখান থেকে মানে একই রকম ভাবে পড়বেন। এছাড়াও আপনারা হচ্ছে কাননের আপু লং কোশ্চেনের বইটা নিশ্চয়ই আপনাদের আছে, ওখানে দেখবেন পিরিপেরাল সেপসিস এর একটা লং কোশ্চেন আছে, সেটা আপনারা পড়বেন। ঠিক আছে, এই হলো আপনার পিরিপেরাল সেপসিস থেকে কি পড়বেন আমি বলে দিলাম। এর মধ্যে আপনারা এই যে স্লাইডটা থেকে আপনারা কোনো যদি কিছু জানতে চান আমাকে বলতে পারেন। আচ্ছা আপু, এবার আমরা হচ্ছে অ্যাবনর্মাল পিরিপেরামে ডিভিটি, পালমোনারি এম্বোলিজম, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, তারপরে পোস্টপার্টাম কলাপস, পোস্টপার্টাম ইমার্জেন্সি গুলা, আর পিপিডিডি। পিপিডিডি মানে হচ্ছে পোস্ট পার্টাম ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এগুলোকে একসাথে পিপিডিডি বলা হচ্ছে, এটা নতুন দত্তে আসছে। আর এখন আমরা এই প্রত্যেকটা উঠতে পড়বো। আচ্ছা, এখানে একটা সিনারিও দেয়া আছে, সেটা হচ্ছে যে 37 উইকস এর একটা মহিলা ইমার্জেন্সিতে আসছে, 10th পিরিয়ডে এলইউসিএস করার পরে মাল্টিপল প্রেগন্যান্সি উইথ ম্যালপ্রেজেন্টেশন তার ছিল। এখন তার রাইট সাইডের লেগ সোয়েলিং 2 দিনের জন্য 2 দিন ধরে হচ্ছে, পেশেন্ট টক্সিক হয়ে আছে, বিএমআই সে মোটা, তাই তো। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে পিরিপেরাল ডিভিটি, পিরিপেরাল ডিভিটি। এবার এই সিনারিওটা দেখে আপনারা আমাকে ডায়াগনোসিসটা একটু বলবেন, একটু কষ্ট করে। সেটা হচ্ছে যে এই লেডি 4 কেজির বাচ্চা তার ডেলিভারি হয়েছে, প্লাসেন্টা ডেলিভার্ড বাই কন্ট্রোল কন্ট্রাকশন, সাডেনলি শি কমপ্লেইন সিভিয়ার চেস্ট টাইটনেস এন্ড ফিলিং অফ এয়ার হাঙ্গার ফলোড বাই কলাপস। ও আমি ডায়াগনোসিস দিয়ে দিয়েছি, এটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম হবে, এটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম হবে। তার মানে পালমোনারি এম্বোলিজমের পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে, চেস্ট টাইটনেস, তারপর হচ্ছে ফিলিং অফ এয়ার হাঙ্গার, এবং সাথে সে কোলাপস নিয়ে আসতে পারে। আচ্ছা, তাহলে এই সিনারিওটা দেখে আপনারা বলেন, এখানে আমি একটু ঢাকতে পারছি, যাই হোক। তার হচ্ছে ব্রেথলেসনেস 2 দিন ধরে হচ্ছে, কিন্তু তার সিজার হয়েছে 7 দিন আগে, 7 দিন আগে সিজার হয়েছে, 2 দিন ধরে শ্বাসকষ্ট। এখন তার চেস্ট পেইন হচ্ছে, কিন্তু তার আগে থেকে কোনো মানে হার্ট ডিজিজ ছিল না। তার বিএমআই বেশি, অক্সিজেন স্যাচুরেশন কম, পজিটিভ ডি ডাইমার, এটা ডায়াগনোসিস কি? পজিটিভ ডি ডাইমার, আর যদি অক্সিজেন স্যাচুরেশন কম থাকে এবং সাথে যদি তার এরকম চেস্ট পেইন থাকে এবং সেটা 7 দিনের দিন টিপিক্যালি হচ্ছে, এটা কিন্তু পালমোনারি এম্বোলিজম, এটা কিন্তু পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, এবার এটা দেখেন, ধরো আমি তো সব দেখাই দিচ্ছি, আমার মনেই না যে এটা ঢাকতে হবে, যাই হোক। এটা হচ্ছে সেকেন্ড গ্র্যাভিডা, 36 উইকস অফ প্রেগনেন্সি, ডায়াবেটিস মেলাইটাসের রোগী, তার হচ্ছে পলিহাইড্রামনিয়াস ছিল প্রম। তো সেখান থেকে যদি তার ওই একই রকম চেস্ট পেইন, এয়ার হাঙ্গার থাকে, তখন কিন্তু এটা ডায়াগনোসিস, আপনি যেহেতু যে অনেকগুলা হিন্টস দেয়া আছে,
ডায়াবেটিস ছিল, পলি ছিল, প্রম ছিল। তার মানে প্রম হয়ে যাওয়ার পরে যদি কারো শ্বাসকষ্ট হয় সেটাকে আপনাকে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমের দিকে বেশি নিতে হবে। আর যদি ইমিডিয়েটলি, এবং সেটা যদি 30 মিনিটের মধ্যে হয়, সেটাও আপনাকে এম্বোলিজমের দিকে বেশি নিতে হবে। কিন্তু যদি এটা না 3-4 দিন পরে বা ইভেন 7 দিন পরে হচ্ছে, সেটাকে বা তখন সে হঠাৎ করে কলাপস, শ্বাসকষ্ট, সিভিয়ার চেস্ট টাইটনেস, শ্বাসকষ্ট এরকম একটা পেশেন্ট নিয়ে আসছে, মরিমরি অবস্থা, সেটাকে আপনাকে বলতে হবে পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, এখন আমরা এই যে ডিভিটি, যেটা ডিপ ভেন্ট থ্রম্বোসিস, এটা আপনারা দত্ত যদি সামনে থাকে একটু খুলতে পারেন, আমি একটু বলে বলে দিচ্ছি। আচ্ছা, ডিভিটি রোগীগুলার কয়েকটা হচ্ছে আপু আছে, আপনার কি বলে না, বেসিক প্যাথোলজি আছে। একটা হচ্ছে তার ভাস্কুলার স্ট্যাসিস হতে হবে, বা ভাস্কুলার স্ট্যাসিস, তারপর অ্যাবনর্মাল ব্লাড ফ্লো যেটা, তারপর হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, আর হচ্ছে হাইপার কোয়াগুলেবিলিটি। এই তিনটা মিলে তার থ্রম্বোসিস হওয়ার চান্সটা ইনক্রিজ করবে। তাহলে প্রেগনেন্সি কি দোষ করলো যার জন্য তার থ্রম্বোসিস হচ্ছে? হ্যাঁ, প্রেগনেন্সির কয়েকটা দোষ আছে। একটা হচ্ছে প্রেগনেন্সিতে যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো, এগুলো কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, প্রত্যেকটা কোয়াগুলেশন ফ্যাক্টর বাড়ে এক্সেপ্ট দুইটা, সেটা হচ্ছে আপনার 11 আর 13, এই দুটো শুধু কমবে। এছাড়াও আপনার হচ্ছে আপনার 1, 2, 7, 8, 9, 10, 12 এগুলো সব বেড়ে যাবে। এই ফ্যাক্টর গুলা কমবে হচ্ছে 11 আর 13। তো এই জন্য প্রেগনেন্সি একটা হাইপার কোয়াগুলেবল স্টেট। এছাড়াও ওই যে আমাদের গ্র্যাভিটি ইউটেরাসটা আমাদের কি করে, ইনফেরিয়র ভেনা কাভাকে কম্প্রেস করে। তো আমাদের কি হয়, ভাস্কুলার কিছুটা স্ট্যাসিস থাকে। তো আমার স্ট্যাসিসই তো দরকার ছিল। এই যে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, স্ট্যাসিস, এটা একটা রিস্ক ফ্যাক্টর, এটার মধ্যে পড়ে গেলাম। তাহলে হাইপার কোয়াগুলেবিলিটি পেয়ে গেলাম, স্ট্যাসিস পেয়ে গেলাম। আর এটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি। এটা ঠিক নাই, তবে একটা আছে যে আমাদের ইয়াং প্লাটিলেট, তাজা প্লাটিলেট বেড়ে যায়, একদম তরতাজা, মানে কম বয়সে প্লাটিলেট বেড়ে যায়। তারা কি করবে, ওই জায়গায় জায়গায় যে ওইরকম ক্লট ফর্মেশন করার চেষ্টা করে, যেখানেই হচ্ছে অ্যাডহেরেন্ট হয়ে যায়, জায়গায় জায়গায় যে যেখানে ইনজুরি হয় সেখানে যে অ্যাডহেশন হয়ে যায়। তো এই কারণে প্রেগনেন্সি হচ্ছে একটা হাইপার কোয়াগুলেবল স্টেট, এবং এই কারণে প্রেগনেন্সিতেও ডিভিটি হওয়ার চান্স বেড়ে যায়। এছাড়া আসেন যে রিস্ক ফ্যাক্টর কি, এটা তো হয়ে গেছে, কিন্তু এটা হওয়ার আগে কি রিস্ক ফ্যাক্টর তা ছিল। একটা হচ্ছে দত্তে সুন্দর করে লেখা আছে হাই রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, একটা হচ্ছে লো রিস্ক। হাই রিস্ক হচ্ছে তার এর আগেও এরকম হয়েছিল, ভিটি হয়েছিল, অথবা তার থ্রম্বোফিলিয়া আছে। থ্রম্বোফিলিয়া মানে তার জন্মগত ভাবেই মানে জন্মগত অথবা অ্যাকোয়ার্ড হতে পারে, যে তার মানে ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড জমে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। যেমন তার হয়তো প্রোটিন সি রেজিস্ট্যান্স আছে, তার হয়তো প্রোটিন এস ডেফিসিয়েন্সি আছে, প্রোটিন এস ডেফিসিয়েন্সি বা এস দুটারই ডেফিসিয়েন্সি আছে, তার এসিলিয়া আছে, আপলা আছে, থ্রম্বোফিলিয়া আছে, তার নেফ্রোটিক সিনড্রোম আছে, সিকেল সেল অ্যানিমিয়া আছে। এগুলো রোগীর কিন্তু ব্লাড খালি জমাট বেঁধে যায় জায়গায় জায়গায়। আচ্ছা, তো এটা তার মানে মানে তার নোন, সে থ্রম্বোফিলিয়ার রোগী। থ্রম্বোফিলিয়ার আলাদা শর্ট নোট করতে হয়। আচ্ছা, এই হচ্ছে হাই রিস্ক। ইন্টারমিডিয়েট রিস্কের মধ্যে আছে যে তার হার্ট ডিজিজ আছে, সে মুটকি, অনেক মুটকি, তার হচ্ছে বিএমআই 40-এর বেশি, তার এসএলই আছে, তার আছে, সরি, তার হচ্ছে হ্যাঁ এসএলই আছে, তার এলইউসিএস আছে, মানে সিজার হয়েছে বা অন্য কোনো মেজর সার্জারিও হতে পারে। এই হচ্ছে তার ইন্টারমিডিয়েট রিস্ক। আর হচ্ছে লো রিস্কের মধ্যে তার বয়স হচ্ছে 35-এর বেশি, তার বিএমআইও 35-এর বেশি, তার প্যারা মানে এর আগে 3টা বাচ্চা বা তার 3টা প্যারিটি আছে, তারপরে তার মাল্টিপল প্রেগনেন্সি, তার মানে টুইন বাচ্চা, সে বমি করছে, হাইপারএমিসিস হচ্ছে, বমি করতে করতে ডিহাইড্রেশন হয়ে গেছে, তাহলে ডিহাইড্রেশন, এগুলো হচ্ছে তার অথবা ফ্যামিলি হিস্ট্রিতে ডিভিটি আছে, এগুলো সবগুলো হচ্ছে তার লো রিস্ক ফ্যাক্টর। এখন 3টা যদি লো রিস্ক থাকে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ এটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক। তাহলে এই যে আমি রিস্ক এত কষ্ট করে এত স্ট্র্যাটিফিকেশন করলাম, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমার যদি এই পেশেন্টটা হয়ে যাওয়ার আগে আমার কাছে আসতো, ডিভিটি ধরেন হয় নাই, এই সময় আমি পেয়েছি যে হ্যাঁ এটা হাই রিস্ক রোগী ছিল, তাহলে আপনি রোগীকে লো মলিকুলার ওয়েট হেপারিন আপনি দিয়ে দিতে পারতেন 6 সপ্তাহ পোস্টপার্টাম পর্যন্ত। 6 সপ্তাহ মানে যেদিন থেকে ডেলিভারি হবে তার থেকে 6 সপ্তাহ পর্যন্ত আপনি হেপারিন দিয়ে রাখতে পারতেন। আচ্ছা, যদি ইন্টারমিডিয়েট গ্রুপ হতো রিস্কের, তাহলে আপনি কি করতে পারতেন, আপনি লো মলিকুলার হেপারিন 6 সপ্তাহ দিবেন না, সেই ক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে 7 থেকে 10 দিন, 7 থেকে 10 দিন। আচ্ছা গেল। এটাই যদি হচ্ছে আপনার লো রিস্ক গ্রুপ হতো, তার মানে হচ্ছে তার ওই যে প্যারা বেশি, তারপরে বয়স 35-এর বেশি, বিএমআই 35-এর বেশি, হাইপারএমিসিস, ওই রোগীগুলাকে আপনি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দিবেন না, কোনো হেপারিন দিবেন না। আপনি তাকে আর্লি মানে তাড়াতাড়ি অ্যাম্বুলেশন করাবেন, পানি খেতে দিবেন, এটা হচ্ছে আপনার প্রিভেনশন হতো। আচ্ছা, কিন্তু না, আপনি প্রিভেনশন তো করতে পারেন না, আপনি খুবই দোষী। আপনার রোগী এরকম ভাবে ডিভিটি নিয়ে চলে আসলো, এখন আপনি কিভাবে রোগীটাকে ম্যানেজ করবেন? এই মুহূর্তে আপনাকে পেশেন্টের পা কোনোভাবেই নাড়াতে দেওয়া যাবে না, একদম অ্যাবসলিউট বেড রেস্টে দিতে হবে। কারণ পা যদি নাড়ায় এবং এই যে ক্লটটা তার পায়ের মধ্যে হয়েছে, এই ক্লটটা কোথায় চলে যাবে আপু? কোথায় চলে যাবে? হার্টে। আর ওকে, হার্টে গেল, আর ব্রেনে যাইতে পারে, যে হতে পারে, হ্যাঁ হ্যাঁ, মানে স্ট্রোক হতে পারে। ভেরি গুড, যেটা আমি শুনতে চাচ্ছি, বলেন সেটা কি হতে পারে কিডনিতে যে
আচ্ছা, মানে সব জায়গায় যেতে পারে, কিন্তু পালমোনারিতে যদি যায় তাহলে সেখানে পালমোনারি এম্বোলিজম হতে পারে, যেটা আমরা একটু আগে সিনারিওতে দেখিয়েছি, তাই না আপু? সেই জন্য পালমোনারি এম্বোলিজমের কোন রোগী যদি আপনি সাসপেক্ট করেন, আপনি রোগীর পায়ের দিকে তাকান যে হ্যাঁ এরকম পা ফুলে আছে কিনা। আচ্ছা, তাহলে এই রোগীর পা হচ্ছে আপনি একদমই নড়াচড়া করানো যাবে না। পাটা হার্ট লেভেলে একটু উপরের দিকে পাটা ঝুলিয়ে রাখতে হয়, কম্প্রেশন স্টকিং দিয়ে একদম পাটাকে ইয়ে করতে হয়, স্টকিং দিয়ে বেঁধে রাখতে হয়, সারা পা এরকম ব্যান্ডেজের মতো করে রাখতে হয় আর কি। তারপরে হচ্ছে অনেক ব্যথা থাকে তো আপনি অ্যানালজেসিক দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে, সব দিয়ে দেখেন, অ্যাবসোলিউট বেড রেস্ট, অ্যাবভ দ্য হার্ট লেভেল, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আর সাথে আপনি কি দিবেন? অ্যান্টিকোয়াগুলেন্ট দিবেন। অ্যান্টিকোয়াগুলেন্ট আপনি হওয়ার আগেও অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়েছিলেন, হয়ে যাওয়ার পরও আপনি তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিবেন। সেটা হচ্ছে হবে কি, আপনি দিবেন হচ্ছে হেপারিন দিবেন। হেপারিন দিবেন আপনি, হেপারিন এখানে দিবেন আনফ্রাকশনেটেড হেপারিন। এটা যেহেতু মানে কাহিনী হয়ে গেছে, এখন এখানে আর লো মলিকুলার কম কাজ করবে, এখানে আসলে ভালো কাজ করবে আনফ্রাকশনেটেড হেপারিন। কি ডোজে দিবেন? দত্তে সুন্দর করে লেখা আছে, আপনি দিবেন হচ্ছে 15,000 ইন্টারন্যাশনাল ইউনিট আইভি বোলাস দিলেন। দেওয়ার পরে আপনি দিবেন 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট 4 to 6 আওয়ারলি 4 to 6 ইনজেকশন নিডেড, 4 to 6 আওয়ারলি 4 to 6 ইনজেকশন নিডেড। তারপরে আপ টু আপনি এটা দিলেন। দেওয়ার পরে তারপরে আপনি এটা আইভি দিচ্ছেন, এত আইভি তো আপনি দিতে পারবেন না, তাহলে আপনাকে এখানে আবার আইএমএ সুইচ করতে হবে, সাবকিউটেনিয়াসলি সুইচ করতে হবে। তারপরে আপনি আবার 1,000 করে সাবকিউটেনিয়াস বিডি দিতে থাকবেন, 10,000 করে দিতে থাকবেন, তাহলে 15,000 আইভি দিয়েছিলেন, তারপরে 10,000 করে আপনি আইভি দিচ্ছেন, দিতে দিতে তারপরে 10,000 করে আবার সুইচ করতে 4 থেকে 6টা ইনজেকশন আপনি আইভি দেওয়ার পরে তারপরে আপনি সাবকিউটেনিয়াস শিফট করছেন 10,000-এ। এভাবে আপনি কতদিন পর্যন্ত চালাবেন? এভাবে আপনি চালাবেন হচ্ছে মানে কয়েকদিন, মানে এভাবে স্পষ্ট ভাবে বলা নাই যে আসলে কতদিন আপনি আসলে হেপারিনটা দিবেন, তবে সাধারণত যেটা দেখা যায় যে 1-2 সপ্তাহ সময় লাগে। এভাবে আপনি হেপারিন দিয়ে যাচ্ছেন, আনফ্রাকশনেটেড যেটা দিয়ে যাচ্ছেন। দেওয়ার পরে অনেক এতদিন তো হেপারিন চালাতে পারবেন না, তাহলে আপনাকে আনফ্রাকশনেটেড হেপারিন দেওয়ার সময় অনেক ঝামেলা আছে। আনফ্রাকশনেটেড হেপারিন যদি দেন তাহলে রোগীকে আপনাকে মনিটর করতে হয়, এপিটিটি দিয়ে মনিটর করতে হবে, এবং সেই এপিটিটিটা 1.5 থেকে 2.5 দেন নর্মাল, যেটা সেই কন্ট্রোলের থেকে একটু বেশির দিকে এটা রাখতে হয়, সেটা আপনাকে মনিটরিং করতে হচ্ছে, অনেক ঝামেলা আছে। এই রোগীর অস্টিওপোরোসিসে অনেক ঝামেলা হয়, তাহলে এই রোগীকে আপনাকে শিফট করতে হবে কিসে? মানে দিয়ে ওরাল ড্রাগস দিয়ে। ওরাল ড্রাগস এর নাম হচ্ছে আপনার কি? ওরাল ড্রাগস এর নামটা বলেন আপু। ওয়ারফারিনে শিফট করবেন, ওয়ারফারিনে শিফট করবেন। এখন এই হেপারিন আর ওয়ারফারিনের ভিতরে আপনার একটা ওভারল্যাপিং ডোজ আছে, যেটা হচ্ছে আপনার 3 দিন ওভারল্যাপ করতে হয়, কারণ ওয়ারফারিন কাজ শুরু করতে 3 দিন সময় লাগে। আচ্ছা, এবার আপনারা দেখবেন কোন কোন জায়গায় আপনার 80 দিয়ে একটা ইউনিট পাবেন, সেটা এরিএস এর হাই রিস্ক যে বইটা আছে সেখানে লেখা আছে যে আপনি ওই 15,000 না দিয়ে আপনি 80 ইউনিট পার কেজি আইভি বোলাস এটা দিলেন। দেওয়ার পরে ফলোড বাই 18 এর পরে, মানে 80 গেল, এবার 18 ইউনিট পার কেজি 4 to 6 আওয়ারলি ফর 72 আওয়ার্স। 3 দিন ধরে নাকি এভাবে আপনি 18 ইউনিট পার কেজি আইভি দিতে থাকলেন। দেওয়ার পরে যে আপনি তাকে হচ্ছে আবার 3 দিন হচ্ছে আপনার কিভাবে দিয়েছেন? 4 to 6 আওয়ারলি দিয়েছেন। এরপরে বিডি দিবেন, আইভি বিডি দিতে থাকবেন। দিয়ে তারপরে আপনি সুইচ করবেন হচ্ছে হয় লো মলিকুলার হেপারিনে শিফট করবেন, এতক্ষণ আনফ্রাকশনেটেড দিয়েছিলেন, অথবা আপনি ওয়ারফারিনে শিফট করবেন। এই কঠিন কঠিন কথাবার্তাগুলো এরিয়াসে আছে, যদি কখনো শোনেন মানে আকাশ থেকে পড়ার দরকার নাই, যে 80 বা 18 এরকম দিয়েও একটা ইউনিট আছে, ততটাই বললেই হবে। আচ্ছা, এই পেশেন্ট গুলার এই এক্সামিনেশনটা আমরা একটু দেখানোর কথা ভুলে গেছি। হোমেন সাইন মানে অ্যাসিমেট্রিক্যাল লেগ সোয়েলিং তো আছেই, সাথে হচ্ছে দুই পাশের পায়ের ভিতরে ডিফারেন্স হবে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ডিফারেন্স হবে। পা এরকম লাল হয়ে ফুলে যাবে। কাফ মাসেলের আপনি যদি পা এরকম ডর্সিফ্লেকশন করেন, ডর্সিফ্লেকশন করলে সে হচ্ছে কাফ মাসেলে ব্যথা পাবে। আপনি যদি মানে ইনভেস্টিগেশন করতে চান, আপনি কালার ডপলার করতে দিবেন, করে আপনি দেখবেন যে মানে এরকম ভিতরে সফট টিস্যু ম্যাচ পাচ্ছেন। তারপরে ড্রপ দিয়ে এরকম চাপ দিবেন, দেখবেন যে নন কম্প্রেসিবল ভেনাস ফ্লুমেনটা কম্প্রেস করা যাচ্ছে না, আর হচ্ছে একটা হুশ একটা সাউন্ড পাওয়া যাবে। এছাড়া আপনি ভেনোগ্রাফি মানে ভেনাস আলট্রা মানে এক্সরে, ডাইডে এক্সরে নিতে পারেন, সেটাও করতে পারেন। আপনি এমআরআই করতে পারেন, ডি ডাইমার করতে পারেন, ঠিক আছে। ডি ডাইমার হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। ডি ডাইমার এখানেও বাড়ে, পালমোনারি এম্বোলিজম ওখানেও বাড়ে, এবং পজিটিভ ডি ডাইমার ইন্ডিকেট করে যে হ্যাঁ পালমোনারি এম্বোলিজম বা এটার পক্ষে একদম খুব অকাট্য যুক্তি দেয় যে হ্যাঁ ডি ডাইমার বেড়েছে মানে এটা প্রেজেন্ট আছে। আচ্ছা, এবার আপু পালমোনারি এম্বোলিজমে চলে যাই।
পালমোনারি এম্বোলিজমের রোগীর একটা ট্রায়াড আছে, সেটা হচ্ছে তার মানে এয়ার হাঙ্গার, চেস্ট পেন, কলাপস। আমি অলরেডি সিনারিওটা কিন্তু দেখিয়েছি। তো এই রোগীকে আপনি কিভাবে ইনভেস্টিগেশন করবেন আর কিভাবে ট্রিটমেন্ট করবেন? ইনভেস্টিগেশন আপনি তাকে মানে এই রোগী তো বাঁচা মরার মাঝামাঝি, তো এই রোগীকে আপনি এক্সরে করতে দিবেন যদি পারেন। ডিমিনিশড ভাস্কুলার মার্কিং পাবেন, এরিয়া অফ ইনফার্ক্ট আর ইলিভেশন অফ দ্য ডোম অফ ডায়াফ্রাম পাবেন। আচ্ছা, ইসিজি যদি করতে দেন, এখানে 41 কেসে আপনি অ্যাবনর্মালিটি পাবেন। এখানে টি ইনভার্সন, আরবিবিবি আর ট্যাকিকার্ডিয়া পেতে পারেন। এগুলো সব দত্তের কথাবার্তা। এবিজি যদি করতে দেন, আর্টেরিয়াল ব্লাড গ্যাস, সেখানে 85% কম, এটা খুবই ডায়াগনস্টিক। এবিজিটা পার্সেন্ট স্যাচুরেশন অফ অক্সিজেন 95% কম, এটাও খুবই ডায়াগনস্টিক। আর ডি ডাইমার, এই তিনটা দিয়ে আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন, যেটা একটু আগে আমি সিনারিওতে দেখিয়েছিলাম। আমি দেখাচ্ছি আবার। এই যে এটা অস্পিস সিনারিও ছিল, এখানে দেখেন অক্সিজেন স্যাচুরেশন দিয়েছে, ডি ডাইমার দিয়েছে। তাহলে দেখেন এতগুলো ইনভেস্টিগেশনের ভিড়ে আপনি খুঁজে নিচ্ছেন কিন্তু ডি ডাইমারকে আর পার্সেন্ট স্যাচুরেশন অক্সিজেনকে এবং এবিজি কে খুঁজে নিচ্ছেন। আচ্ছা, সাথে আপনি কি করতে পারেন? ডপলার আল্ট্রাসাউন্ড করতে পারেন, যেটা কারণ ডিভিটি থেকেই তো পালমোনারি এম্বোলিজম হয়েছে, সো ডিভিটি আছে কিনা সেজন্য আপনি ডপলার করবেন, লাং স্ক্যান করবেন, ভিকিউ স্ক্যান যেটা সেটা, আর যে সিটি পালমোনারি অ্যানজিওগ্রাফি বলে, এগুলো প্রেগনেন্সিতে আসলে করাও হয় না বা এগুলো ঝামেলা, যদি এগুলোকে গোল্ড স্ট্যান্ডার্ড বলে, এগুলো করা কঠিন। এমআরআই করতে পারেন, এগুলো লিখার জন্য লিখবেন। আচ্ছা, আর অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম আপু এই ধরনেরই ট্রিটমেন্ট দিতে হয়, কিন্তু সবচেয়ে বড় পার্থক্য অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমের সাথে, যেটা আমার কথা খেয়াল করেন খুব ভালো করে, এএফই রোগীগুলা মানে আপনার বাঁচানোই কঠিন। এই রোগীগুলো একেবারে ডিরেক্টলি আপনার কোয়াগুলোপ্যাথি নিয়ে, মানে রোগী একদম ব্লিডিং নিয়ে চলে আসবে, কোয়াগুলোপ্যাথি নিয়ে চলে আসবে, টিভি ব্লিডিং। এই রোগীকে আপনি মানে এই রোগ একটু আগে আমরা ডিভিটি রোগীগুলোকেও হচ্ছে কি দিয়েছিলাম, ও আমি ট্রিটমেন্টই তো বলি নাই, এম্বোলিজমের ট্রিটমেন্টই তো বলি নাই, সরি আপু, ইনভেস্টিগেশন বলেছি। আচ্ছা, ট্রিটমেন্টের বেলায় আমি একটু বলি, সরি একটু ঘুরে আসি। ট্রিটমেন্টের মধ্যে আপনি এই পেশেন্ট যেহেতু মানে বাঁচা মরার মাঝামাঝি অবস্থায় আছে, আপনি পেশেন্টকে কল ফর হেল্প, পেশেন্টকে সিপিআর দিতে দিতে আইসিইউতে নিয়ে যাবেন। আইসিইউতে নিয়ে যে আপনি পেশেন্টকে অক্সিজেন দিবেন, এবিসি ম্যানেজমেন্ট করবেন, তার হচ্ছে ফ্লুইড এগুলো দিলেন, হেপারিন দিবেন। দেখেন আপু, এম্বোলিজমের রোগীকে আপনি দিচ্ছেন হেপারিন, কারণ তার যে এম্বোলিজম থ্রম্বাস হয়ে আছে এরকম যাতে না হয়, আপনি দিবেন হেপারিন, কারণ এটা এক ধরনের ক্রনিক ডিআইসির দিকে যায়। কিন্তু এএফই রোগীকে আপনি হেপারিন যদি দেন, ওই রোগী ওখানে আরো মারা যাবে, কারণ এএফই রোগীগুলা মানে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমের রোগীগুলা বেশি মানে প্রেজেন্ট করে ডিআইসি নিয়ে, কিন্তু পালমোনারি এম্বোলিজমের রোগীর ডিআইসি হবে কিন্তু সেটা অনেক পরে। তো আপনি তাকে হেপারিন দিবেন, যে হেপারিনের যে ডোজটা সেটা হচ্ছে আপনার একদম ডিভিটি ডোজের মতোই সেম ডোজ থাকবে। আচ্ছা, আর কি ট্রিটমেন্ট দিবেন? হেপারিন দিলেন, ফ্লুইড দিলেন, আপনি আর কি ট্রিটমেন্ট দিবেন? আপনি যদি রিকারেন্ট ভাবে যদি পালমোনারি এম্বোলিজম হতে থাকে, তাহলে তাকে স্ট্রেপ্টোকাইনেজ দেওয়ার কথা বলেছে। ঠিক আছে, এই এছাড়াও হচ্ছে ইনফ্লুয়েভানাকামা ফিল্টার, এসব কথাবার্তাও লেখা আছে। মানে জাস্ট আপনি এই রোগীটাকে মানে হচ্ছে আপনি এই রোগীটার মানে মানে সাপোর্টিভ ম্যানেজমেন্টটাই মেইনলি দিবেন, এর সাথে আপনি একটু হেপারিনটা দিয়ে রাখছেন। তারপর যদি তার হার্ট ফেলিওর হয়, সে সাথে আপনি ডিগক্সিমেথিন এগুলো দিবেন সাথে, মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট মেইনলি দিবেন। আর অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমকে আপনি সব ট্রিটমেন্টই দিতে পারবেন, কিন্তু আপনি কখনোই তাকে হেপারিন দিতে পারবেন না, এটাই হচ্ছে কথা। ওকে, আর পোস্টপার্টাম ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটা আপনারা হচ্ছে আপু রিটেনের জন্য রেডি করবেন, রিটেনের জন্য রেডি করবেন। এই আগের দত্তেরটা বেশি ভালো, আমি আগের দত্তেরটা বলবো। পোস্টপার্টাম ব্লু হবে 4 থেকে 5 দিনের মধ্যে। ঠিক আছে, আজকে ডেলিভারি হলো, 4-5 দিনের মধ্যে তার একটা ডিপ্রেশন, মানে 50% রোগীরই একটা ডিপ্রেশন হয়, দেখবেন আপনারও হয়েছে, আমারও হয়েছে, আগে একটা ডিপ্রেশন হয়। তারপরে পোস্টপার্টাম ব্লু গেল, ডিপ্রেশন। ডিপ্রেশনটা কি? ব্লু আর ডিপ্রেশনের মধ্যে পার্থক্য কি? ব্লুটা হচ্ছে মানে একটু মন খারাপ, আর ডিপ্রেশনটা হচ্ছে আসলে সে ডিপ্রেশনে আছে। এটা মেইনলি আসলে মানে যে কোনো সময় ডেভেলপ করতে পারে, 4 থেকে 5 মাসের মধ্যে যে কোনো সময়, তার যে কোনো সময়টা, মানে আজকালকে বলে কোনো ফিক্সড টাইম নাই, 4 থেকে 6 মাসের ভিতরে যে কোনো সময়টা মানে আসতে পারে। এবং সাধারণত গ্রাজুয়াল, আস্তে 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 ডিপ্রেশনটা বাড়তে থাকে। সে যদি পরিবার থেকে অনেক বেশি কষ্ট পেতে থাকে, আস্তে আস্তে ডিপ্রেশনটা আসলে বাড়ে। আর পোস্টপার্টাম সাইকোসিসটা হচ্ছে যে সাধারণত এটাও 4 দিনের ভিতরে ডেভেলপ করে রোগী, একদম এটা একেবারে অবস্টেটিক্যাল ইমার্জেন্সি। কোনটার জন্য কি ট্রিটমেন্ট দিবেন? ব্লু এর জন্য কোনো ট্রিটমেন্ট আপনি দিবেন না। ডিপ্রেশন কি হচ্ছে আপনি অ্যান্টি ডিপ্রেসেন্ট দিবেন, আর সাইকোসিস কে অ্যান্টিসাইকোটিক দিবেন। আর আপনারা কয়েকটা জিনিস পড়বেন লং কোশ্চেনের জন্য, ডিডি সাজানোর জন্য, যে পোস্টপার্টাম, এটা দত্ত থেকেই নিয়েছি, যে পোস্টপার্টাম কলাপস, হ্যাঁ এই কজগুলো সব মুখস্থ রাখবেন। হ্যাঁ, এটা আইইউতেও লাগবে, লং কোশ্চেনেও লাগবে। আর এটা হচ্ছে পোস্ট পিউপারাল ইমার্জেন্সি, এটা কিন্তু দত্ত থেকেই বলছি, পোস্ট পিউপারাল ইমার্জেন্সি, ইমিডিয়েট, আর্লি, লেট, একদম মুখস্থ রাখতে হবে এই কন্ডিশন গুলো। আচ্ছা, আপু বলেন এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমি একটু ওন্ড ইনফেকশন একটু বলে আমি শেষ করে দিব। ওন্ড ইনফেকশনের ক্লাসিফিকেশনটা কি, কিভাবে প্রিভেন্ট করতে পারবো আর কিভাবে ট্রিটমেন্ট করবো।
আচ্ছা, তাহলে আপু ওন্ড ইনফেকশনে কয়েকটা টাইপ আছে। একটা হচ্ছে আপনার সুপারফিশিয়াল ইনসেশনাল, ডিপ ইনসেশনাল আর অর্গান অথবা স্পেস স্পেসিফিক, এরকম তিনটা ভ্যারাইটি আছে। সুপারফিশিয়াল ইনসেশনালটা হচ্ছে যে আপনার একদম সুপারফিশিয়াল উপরে স্কিনের উপরে উপরে আছে সুপারফিশিয়াল ইনসেশনালে। এখানে হচ্ছে আপনার উইদিন 30 days এর ভিতরে এটা ডেভেলপ করবে এবং হচ্ছে এখানে আপনার পেইন, টেন্ডারনেস, রেডনেস এগুলো একটু একটু থাকবে। কিন্তু ডিপ ইনসেশনালে দেখেন এখানে স্কিনের সাথে ডিপ ইনসেশনের ভিতরে মানে সাবকিউটেনিয়াস টিস্যু সহ মানে যে আপনার রেকটাস স্ট্রিট এটা সহ এফেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, ডিপ ইনসেশন। আর অর্গান স্পেসিফিক মানে হচ্ছে আপনি ভিতরে কোনো মানে ড্রেন টিউব দিয়ে আসছে, সেই ড্রেন টিউব দিয়ে এবার পাস আসতেছে, এটা হচ্ছে অর্গান অথবা স্পেস স্পেসিফিক। আচ্ছা, এবার হচ্ছে এটার কি কি রিস্ক ফ্যাক্টর আছে। আচ্ছা, এটার কি কি রিস্ক ফ্যাক্টর আছে আমি একটু মুখে বলে দিচ্ছি। আমি কিভাবে ড্রেসিং করবো আপু এটা একটু বলে দিব, কিভাবে ড্রেসিং করবো সেটা একটু বলে দিব, কিভাবে প্রিভেন্ট করতে পারতাম। আর এক্সামিনেশনটা আজকে আমি বলতে চাচ্ছি না, এক্সামিনেশনটা যদি হয় আপনারা যদি বলেন আমি সব ক্লাসের দিন বলে দিব। আচ্ছা, তাহলে হচ্ছে কিভাবে প্রিভেন্ট করতে পারবো, কিভাবে ট্রিটমেন্ট করব এটা একটু বলবো। আচ্ছা, তাহলে রিস্ক ফ্যাক্টর কি, আমি একটু আগে রিস্ক ফ্যাক্টরটা আমি চেষ্টা করি রিস্ক ফ্যাক্টরটা বলি। রিস্ক ফ্যাক্টর হচ্ছে আপনি কিছু পেশেন্টের জন্য রিস্ক ফ্যাক্টর আছে, কিছু ওন্ডের রিস্ক ফ্যাক্টর আছে, আর কিছু সার্জনের রিস্ক ফ্যাক্টর আছে। ঠিক আছে, মানে ওন্ড ইনফেকশন হয়ে গেছে এর জন্য কি রিস্ক ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে পেশেন্টের বয়স যদি বেশি হয়, পেশেন্টের বয়স বেশি যেমন 40-এর বেশি, তাহলে দেখা যাচ্ছে তার ওন্ডে একটা ইনফেকশন হয়ে গেল। ওবেসিটি, মোটা পেশেন্টের স্কিন ইনফেকশন বেশি হয়, তাই না আপু? তারপর হচ্ছে কোমরবিডিটি, ডায়াবেটিস, ওবেসিটি, ডায়াবেটিস আছে, তারপরে অ্যানিমিয়া আছে পেশেন্টের, তারপরে তার হিমোগ্লোবিন A1C-টা হচ্ছে আপনার 7-এর বেশি, এছাড়াও সে লো সোশিও ইকোনমিক কন্ডিশনের রোগী, সে স্মোকিং করে। এগুলো হচ্ছে পেশেন্টের জন্য ফ্যাক্টর। ওন্ডের ফ্যাক্টর হচ্ছে আপনি হচ্ছে ওন্ডের ভিতরে কোনো ফরেন বডি রেখে দিয়ে আসছেন, তারপর ওন্ডকে বেশি ঘষা মাজা করছেন, তারপরে ওন্ডে কোনো হেমাটোমা রেখে আসছেন, হেমাটোমা হয়েছে, টাইট এমন টাইট নট আপনি দিচ্ছেন স্কিনে। ইন্টার্নিদেরকে আমরা দিই না যে তোরা দে, তো ওরা তো মনের মাধুরী মিশায় মানে এরকম চিপে চিপে করে সেলাই দেয়, তাহলে বেশি টাইট নট দিয়ে ফেলেন, সেখানে ইস্কেমিয়া হয়, সেখান থেকে স্কিন ইনফেকশন হতে পারে। এছাড়াও পোর টিস্যু অ্যাপোজিশন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হচ্ছে সার্জন হচ্ছে আপনি অনেক বেশি টাইম ধরে অপারেশন করছেন, সে 3.5 ঘন্টারও বেশি। তারপর হচ্ছে সার্জিক্যাল টেকনিক হয়তো বা আমাদের ভালো না, সেখান থেকে একটা হতে পারে। আর একটা হচ্ছে ইন্ট্রা অপারেটিভ কন্টামিনেশন, মানে কোনো ময়লা মপ দিয়ে আপনি পরিষ্কার করতে গেছেন, শেষ। এই হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টর ওন্ড ইনফেকশন। এখন হচ্ছে আমরা পড়বো যে ওন্ড ইনফেকশনের হচ্ছে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারতাম আর কিভাবে ট্রিটমেন্ট করবো, কিভাবে প্রিভেন্ট করতে পারবো, কিভাবে ট্রিটমেন্ট করবো। প্রিভেনশন করার জন্য আপনাকে কিছু প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট করতে হবে, কিছু পার অপারেটিভ, কিছু পোস্ট অপারেটিভ। প্রিভেনশন করার জন্য আপনাকে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিবেন আপনি 15 মিনিট থেকে 1 ঘন্টা আগে পেশেন্টকে অ্যান্টিবায়োটিকটা গায়ে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে ডায়াবেটিস, অ্যানিমিয়া, তারপরে মানে তার যদি কোনো কোমরবিডিটি থাকে, ম্যালনিউট্রিশন, ইনফেকশন, এগুলো সব আপনি কারেকশন করে তারপরে নিয়ে আপনি সার্জারি করতে যাবেন। তারপর হচ্ছে আপনি ইনসিশন এরিয়াটা আপনি শেভিং করবেন না, ট্রিমিং করার চেষ্টা করবেন, ট্রিমিং মেশিন দিয়ে ট্রিমিং করবেন। আর স্মোকিং যদি পেশেন্ট করে তাহলে হচ্ছে 30 days এর ভিতরে সেটা স্মোকিংটা বন্ধ রাখতে হবে, কারণ স্মোকিং করলে কোলাজেন সিনথেসিস হয় না, কোলাজেন হচ্ছে সিনথেসিস না হলে হিলিংও হতে চায় না। আচ্ছা, পার অপারেটিভে কি করবেন, আপনাকে হচ্ছে হ্যান্ড ওয়াশ করতে হবে 5 মিনিট ধরে, তারপরে স্কিন পেন্টিংটা খুব সুন্দর অ্যাসেপ্টিক স্কিন পেন্টিংটা করতে হবে, ইনস্ট্রুমেন্ট গুলোকে স্টেরিলাইজ করতে হবে, তারপরে আপনার যে মপ টপ যেগুলো সব এগুলোকে স্টেরিলাইজ করতে হবে। ওটিকে দিতে হবে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। যে সুতাটা ইউজ করবেন, যে সুতাটা সেটা হতে হবে মাল্টি ফিলামেন্ট না, মানে মনোফিলামেন্ট। যদি মাল্টি ফিলামেন্ট পেঁচানো থাকে তাহলে ওর ভিতরে ইনফেকশন ওখানে বসতে পারে। ঠিক আছে, আর স্টিজের মধ্যে আগে বলতো সাবকিউটিকুলার সুচার বেশি ভালো, এখন নাকি আবার বলছে 4 পয়েন্ট ভালো, আচ্ছা যেটাই হোক। তারপর হচ্ছে এবার আসেন পোস্ট অপারেটিভ। আর হচ্ছে টু টাইট নট আপনি দিবেন না। এই গেল হচ্ছে পার অপারেটিভ। পোস্ট অপারেটিভ আপনি কি করবেন, আপনি হচ্ছে যে ওটি রুমটাকে হচ্ছে পেশেন্টকে যে বেডে দিয়ে দিলেন, সে পেশেন্টের বেডে তো পেশেন্টের রোগীর লোক যে বসে বসে খাওয়া দাওয়া করবে, দুনিয়ার লোকজন আসবে, তাই না, হলে সিনে দেখতে আসবে, তাহলে এই যে পেশেন্টের বেডের ভিতরে কন্টামিনেশন করে দিলেন, তাহলে এটাকে আপনাকে প্রিভেনশন করতে হবে। তার মানে ভিজিটর আপনাকে লিমিটেড করতে হবে, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক কাভারেজে রাখতে হবে, হ্যাঁ, পার্সোনাল হাইজিন মেনটেন করার কথা বলতে হবে। এভাবে আপনি প্রিভেনশন করলেন। আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্টটা হচ্ছে যে ওনটা আছে সেই ওনের সবগুলা স্টিচ আপনি খুলে দিবেন, দিয়ে রেগুলার, তারপর ওন সোয়াব পাঠাবেন সিএস এর জন্য, তারপর আপনি রেগুলার ড্রেসিং করা শুরু করবেন। রেগুলার ড্রেসিং, সেই ড্রেসিংটা আমি একটু দেখাবো, খুঁজে পাই কিনা।
ড্রেসিং কিভাবে করবো আমি একটু দেখাচ্ছি আপু। তো প্রথমে যদি পেশেন্টের ওনটা মোটামুটি ভালো থাকে, খুব বেশি খারাপ না, শেয়ার হচ্ছে না, আপু শেয়ার হচ্ছে না না? এবার হবে। আচ্ছা, আপনি ড্রেসিং করার জন্য যদি পেশেন্টের ওনটা মোটামুটি ভালো থাকে তাহলে আপনি পেশেন্টকে নরমাল স্যালাইন আর প্রোভিসিভ দিয়ে ড্রেসিং করলেও হবে। নো পাস নো নেক্রোটিক টিস্যু, শুধু এমনি ড্রেসিং করে দিলেই হবে। কিন্তু যদি দেখেন যে না তার পাস বেশি, নেক্রোটিক টিস্যু বেশি, এবার আপনাকে নিতে হবে ইউজল আর হচ্ছে কি কি জানো এটার নাম কি, হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড আপু মানে রোজা রেখে কথা বলতে পারতেছি না। আচ্ছা, সেটা হচ্ছে ইউজল দিবেন আর একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। আচ্ছা, এখন ইউজলের ভিতরে কি আছে আর হাইড্রোজেন পারঅক্সাইডে কি আছে এগুলো জানতে হবে, কারণ কি আপনি যখন এগুলো মুখে উচ্চারণ করবেন ম্যাডাম বলবে যে এর ভিতরে কি আছে অমুক তমুক, মানে আপনি যাই মুখে উচ্চারণ করবেন সেটা ব্যাখ্যা আপনাকে জানতে হবে। তাহলে ইউজলের ভিতরে কি আছে, ইউজলে আসলে এটা মানে হাইড্রোজেন পারঅক্সাইডটা ইউজল পরে লিখেছে, আগে লিখেছে হাইড্রোজেন পারঅক্সাইড। এটা দেওয়ার সাথে সাথে এটা অক্সিজেন এবং ফ্রি রেডিকেলে এটা মানে ভেঙে যাবে, ভেঙে ফ্রি রেডিকেলটা এসে তখন যে ব্যাকটেরিয়া গুলাকে আছে ওগুলাকে কিল করবে। আচ্ছা, আর যদি সেটা আপনার ইউজল হয়, হ্যাঁ, তো ইউজলে আপনার কি কি আছে, তিনটা জিনিস আছে। এটা হচ্ছে ইউজলের নামটা হচ্ছে এডিনবার্গ ইউনিভার্সিটি সলিউশন। আচ্ছা, এটা হচ্ছে যদি বেশি স্লাফ থাকে, হ্যাঁ, যে ময়লা ময়লা জিনিস বেশি থাকে, ওই স্লাফ গুলাকে সরানোর জন্য ইউজলটা সবচেয়ে ভালো। এখানে আছে বরিক অ্যাসিড, তারপর হচ্ছে আপনার ক্লোরিনেটেড লাইম অথবা যে ব্লিচিং পাউডার, আর একটা হচ্ছে 100 ml নর্মাল স্যালাইন, এগুলো আছে। আচ্ছা, এগুলো দিয়ে আপনি ইয়ে করবেন। তারপর যে এরকম সুন্দর গ্রানুলেশন টিস্যু যখন আসবে তখন আপনি তাকে সেলাই করবেন, এখন সেলাইটা কিভাবে করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। সেলাইটা করার জন্য হচ্ছে আপনাকে কয়বার ড্রেসিং করবেন দিনে, হচ্ছে আপনার 2বার ড্রেসিং করবেন যখন ওনটা খারাপ থাকবে, তারপর যখন মোটামুটি ভালো হয়ে আসবে তখন আপনি একবার করে করবেন। কারণ বেশি যদি আপনি ওন ড্রেসিং দিতে চান তখন কি হবে, ওই ভালো গ্রানুলেশন টিস্যুটা উঠে চলে আসবে। আর ওই যে 2টা ওন ডেহিসেন্স হয়ে আছে না, তাহলে এর ভিতরে তো আপনাকে একটা গজ রাখতে হবে। এই গজটা আপনি কিভাবে রাখবেন, প্রোভিসেপকে দিয়ে ভিজাবেন, ভিজানোর পরে এটাকে একদম চিপে প্রোভিসেপ সোকড ড্রাই গজ মানে একদম শুকিয়ে নিয়ে তারপর ওটা আপনি দিবেন। আচ্ছা, এবার আপনি এটাকে কিভাবে মানে ক্লোজ করবেন, কিভাবে যখন ভালো গ্রানুলেশন টিস্যু আসবে তখন আপনি ক্লোজ করবেন, নিয়ে যাবেন। আপনি যখন ক্লোজটা করবেন তখন এর ভিতরে কোনো ডেড স্পেস রাখা যাবে না। স্টিচটা নট টু টাইট নট টু লুজ, বেশি লুজও করা যাবে না, বেশি টাইটও করা যাবে না। ভার্টিক্যাল ম্যাট্রেস দিতে হবে 4 পয়েন্ট যেটা, সেটা আপনি দিবেন। তারপর হচ্ছে আপনার ড্রেন টিউব দিতে হবে, হ্যাঁ, ড্রেন টিউব দিতে হবে এবং মানে নেগেটিভ যে প্রেসারে সেইভাবে ড্রেন টিউব দিতে হবে, কারণ নেগেটিভ প্রেসার ভিতরে কোনো কালেকশন জমানো যাবে না, সেজন্য নেগেটিভ প্রেসারে আপনি ড্রেন টিউবটা দিবেন। আর সুচার ম্যাটেরিয়াল আপু প্রোলিন ভালো হবে, কারণ প্রোলিনটা কিন্তু সিঙ্গেল লেয়ার, আর হচ্ছে সিল্ক এগুলা কিন্তু আপু মাল্টি লেয়ার অনেকগুলা পলিফিলামেন্ট, সেজন্য আপনাকে প্রোলিন বেশি ভালো। প্রোলিনের কিন্তু আপনার স্কিনের রিয়াকশনটাও কম হয়, হিলিংটাও খুব ভালো হয়। আচ্ছা, আর স্টিচ রিমুভ করবেন কবে, 7 থেকে 10 দিন পরে আপনি স্টিচ রিমুভ করবেন। আচ্ছা, হচ্ছে আপনার আগে বলা হতো যে 14 দিন পরে, তো 14 দিন এখন কেন আপু প্রেফার করা হয় না, সাধারণত একটা অ্যান্টিবায়োটিক 10 দিনের বেশি আমরা দিই না। তো 10 দিনের বেশি যখন দিবেন 14 দিন, তখন আপনাকে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করার একটা ঝামেলা থাকতেছে, তো সেই কারণে 10 দিন পরে এখন খুলে দেওয়া হয় এটা। আর গ্রানুলেশন টিস্যু নিয়ে একটু ম্যাডামরা কোশ্চেন করতে পারে যে গ্রানুলেশন টিস্যু জিনিসটাকে ড্রেসিং এর সময় কোন অ্যান্টিবায়োটিক দিব? আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন পেশেন্টের ওনটা খুলছিলেন আপু, মানে প্রত্যেকটা স্টিচ আমরা খুলে দিয়ে ড্রেসিংটা শুরু করি, স্টিচ খুলে দিয়ে ওন সোয়াব নিয়েছেন, ওন সোয়াব নিয়ে আমাকে সিএস করতে দিয়েছেন, সেই সিএস এর রিপোর্ট অনুযায়ী তার যেটা সেন্সিটিভ সেটা আপনি তাকে দিবেন। তার আগে এম্পেরিক্যালি তো একটা শুরু করে রাখবেন, তারপরে যখন আবার রিপোর্টটা আসো সেই রিপোর্ট অনুযায়ী আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে আপু? আপু ওই যে আমার স্টিচ দেওয়ার পরে কি ওই অ্যান্টিবায়োটিকটাই চলবে নাকি হ্যাঁ, যেটা সেন্সিটিভ ওটাই চলবে, যেটা সেন্সিটিভ ছিল তার ওটাই চলবে। ওই যে আমাদের একটা লিস্ট দিয়ে দিন না, কালচার সেন্সিটিভ রিপোর্টে যার কোনটা সেন্সিটিভ সেই অনুযায়ী আপনি চালাবেন। আচ্ছা, তারপরে আপু যেটা বলছিলাম যে গ্রানুলেশন টিস্যু, এটা দেখতে কেমন, আচ্ছা আমি এটা বলছি কোথা থেকে, এই কেসটা আপনি SSI সার্জিক্যাল সাইট ইনফেকশন এটা লিখে RCOG লিখে সার্চ দিলে দেখবেন একটা গাইডলাইন আসে, কয়েক পৃষ্ঠা মাত্র, ওখানে এটা থেকে একটু পড়তে হবে। আচ্ছা, গ্রানুলেশন টিস্যুতে কি আছে, এটা দেখতে কেমন, এটা ছিল রেড কালার ভেলভেটি, তারপর হচ্ছে গ্রানুলার অ্যাপিয়ারেন্স, টাচ করলেই হচ্ছে ব্লিডিং হবে, ব্লিডস অন টাচ। আচ্ছা, গ্রানুলেশন টিস্যুর ভিতরে মানে গ্রানুলেশন টিস্যু কনসিস্ট অফ কি দিয়ে এটা তৈরি, এটার ভিতরে আছে হচ্ছে আপনার ক্যাপিলারি ব্লাড ভেসেল আছে, তারপরে কোলাজেন টাইপ 3 কোলাজেন আছে, আরটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট।
টাইপ 3 কোলাজেন, কি বললাম, ক্যাপিলারি ব্লাড ভেসেল টাইপ 3 কোলাজেন, আর হচ্ছে ফাইব্রোব্লাস্ট। আচ্ছা, আর প্রাইমারি এবং সেকেন্ডারি ওন হিলিং এর মধ্যে একটা পার্থক্য আছে আপু। প্রাইমারি ওন হিলিংটা হচ্ছে একদম ক্লিন কাট ওন, আর সেকেন্ডারিটা হচ্ছে কন্টামিনেটেড ওন। তারপরে প্রাইমারি ওন হিলিং এ হচ্ছে যে এখানে ইনফেকশন থাকে না। সেকেন্ডারি ওন হিলিং এ মানে প্রাইমারি এবং সেকেন্ডারি জিনিসটা কি, প্রাইমারি হচ্ছে আপনি সিজার করছেন আজকে, সেটার ওন হিলিংটা হচ্ছে প্রাইমারি, আর পরবর্তীতে সেকেন্ডারি যে ইনফেকশন হলো সেটার যে হিলিং সেটা হচ্ছে সেকেন্ডারি ওন হিলিং। তাহলে প্রাইমারিটা ক্লিন, এটা ইনফেক্টেড না, তারপরে এটা হচ্ছে মার্জিনটাও ক্লিন আছে, দুইটা ওন্ডের ভিতরে কোনো গ্যাপ নাই। তারপর হচ্ছে মিনিমাম এখানে হচ্ছে টিস্যু ড্যামেজটা এখানে কম হয়েছে, গ্রানুলেশন টিস্যুটাও খুব একটা না, অল্পই আছে, হিলসটা মানে কুইকলি তাড়াতাড়ি হবে। কিন্তু সেকেন্ডারি ওন্ড হিলিংটা হচ্ছে এটা ক্লিন না, ইনফেক্টেড, এটার মার্জিন ইরেগুলার, এটার ভিতরে গ্যাপ আছে, হিলিং হতে সময় লাগবে, গ্রানুলেশন টিস্যুগুলো বড় বড় মোটা, তারপর হচ্ছে আপনার হিলটা স্লো, আস্তে আস্তে স্লো হবে। এই দুটো হচ্ছে পার্থক্য। আচ্ছা আপু, আমি মোটামুটি সবই বলে দিয়েছি। আমাদের এখন বাদ পড়েছে কি আপু, কেস প্রেজেন্টেশনটা একটু বাদ পড়েছে। এখন আপনারা বলেন আমি কেস প্রেজেন্টেশনটাকে আপনাদের দেখাই দিব কিনা, আর না হলে আমি ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ দীপা আপু। আচ্ছা আপু, কেস প্রেজেন্টেশনটা আমি কাজ করে দিও, নাহলে আবার শর্ট ক্লাসের মধ্যে আপনাদের খুঁজে পেতে সমস্যা হবে। আমি 2 মিনিটের ভিতরে স্লাইড গুলো দেখে আপনার স্ক্রিনশট নেন। তো এখানে প্রথম স্লাইডে আমি রেখেছি যে তার, হ্যাঁ দেখান আপু। ওকে ওকে আপু, থ্যাংক ইউ আপু, দীপা আপু। তাহলে আপু এখানে আমি প্রথম স্লাইডে দেখিয়েছি যে তার হচ্ছে যে সিজার হয়েছিল, হাউস ওয়াইফ অফ লো সোশিও ইকোনমিক কন্ডিশন, এলইউসিএস হয়েছিল। তারপরে হচ্ছে প্রেজেন্টেড টু মি অ্যাট 8th পিওডি, 8th পিওডিতে সে আমার কাছে প্রেজেন্ট করেছে উইথ দ্য চিফ কমপ্লেন্ট অফ মডারেট পেইন ফর 4 দিন, ডিসচার্জ ওন থেকে ডিসচার্জ আসতেছে, আর হচ্ছে তার ডায়াগনোসিস অফ জিডিএম ছিল 28 উইকস থেকে, এরকম একটা ডায়াগনোসিস চিফ কমপ্লেন্ট তার আছে, 8th পিওডিতে প্রেজেন্ট করেছে। তারপরে এবার হচ্ছে এখানে হচ্ছে আপনার এই যে সে তার যে জিডিএম আছে, তার ওন্ড ইনফেকশনের কারণ আপনি নিজেই বুঝতে পারতেছেন, এটা কারণ হলো জিডিএম। তাহলে জিডিএমটাকে আপনাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে এখানে একটু জিডিএমটাকে, অ্যান্টিনেটাল হিস্ট্রিটাকে একটু 2-4 লাইন বলতে হবে, অথবা পেশেন্ট প্রমনিও তো আসতে পারে, সেটাও আপনি বলতে পারবেন। হ্যাঁ জি আপু, একটু বলি আপু, আমরা হচ্ছে এই যে কেস প্রেজেন্টেশনে সিলিয়েন্ট ফিচারে আপু আপনি যে পেশেন্ট আন্ডারওয়েন্ট এলএসটিএস অন দা সেম ডে এন্ড নাও প্রেজেন্টেড, এরপরে হচ্ছে চিফ কমপ্লেন লিখেছি আপু। আমরা মানে এটা হলে তো আপু ভালো, মানে সুবিধা লাগে আমাদের জন্য, কিন্তু দেখা যায় যে আমরা যেভাবে শিখছি এই কথাটা পরে গিয়ে লিখি আপু, এভাবে তো লেখা যাবে তাই না? পিওপেরামের কেস তো এরকম লিখতে হয়, অন্য কেস তো না আপু। ওই যে নেহা নাদিরাতে এই কথাটাও পড়ে, তো আমরা তো ওইটাই ফলো করি। এটা এভাবে যদি এইভাবে লিখতে পারলে আরো ভালো হবে আপু আমাদের জন্য। আপু আমি বলি, হ্যাঁ আপু আপনি যেটা বলছেন খুবই, আপনার মানে অবজারভেশনটা খুবই ভালো। আমি বলি, এটা প্রথম কথা হচ্ছে যে আপনি 8th পিওডিতে যে আপনার কাছে প্রেজেন্ট করেছি এইরকম হিস্ট্রিটা আপনি শুধু এবং শুধুমাত্র পিওপেরামের জন্য বলবেন, কারণ অন্য কোনো কেস এভাবে যে প্রেজেন্টেড টু মি অন এত এইভাবে আপনার হয় না, একমাত্র পিওপেরামে আপনাকে এইভাবে প্রেজেন্ট করতে হবে। তার মধ্যে এখন আপনার কাছে কত পিওডিতে প্রেজেন্ট করেছে, প্রেজেন্টেড টু মি অন এত দিয়ে আপনার এই দিনে কি কমপ্লেন, আপু এই ফরম্যাটটা বিএসএমএম আমি নিজে প্রেজেন্ট করেছি, আপনারা মানে সেটা ফিটো ম্যাটারনালে প্রেজেন্ট করেছিলাম। সো এটার মধ্যে কোনো ইনশাআল্লাহ ভুল নাই, এটা আপনারা মোটামুটি মানে বিশ্বাস করে এটা পড়তে পারবেন। হলেই ভালো হয় আপু, এটা খুব মানে পেলেটেবল লাগতেছে, মানে শুরুতেই আমার ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আপনার 8th পিরিয়ডে তার 3টা কমপ্লেইন ছিল, মডারেট পেইন ছিল, ডিসচার্জ ছিল, আর ডায়াবেটিস ছিল ফ্রম 28 উইকস থেকে। আচ্ছা, তারপরে ওই যে আমি বললাম যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্টের মধ্যে আপনার যেহেতু ডায়াবেটিসের জন্য তার হচ্ছে এই ইনফেকশনটা হয়েছে বলে আপনি মনে করছেন, তো আপনার ডায়াবেটিসটাকে একটুখানি মানে বড় করে চিফ কমপ্লেইনটা আপনার মানে অ্যাকর্ডিং টু স্টেটমেন্টের মধ্যে ডায়াবেটিসটাকে আমি একটু বড় করেছি, যে ডায়াগনোসড এজ এ কেস। আপু কোন আপু যেন একটু আনমিউট হয়ে আছেন, একটু মিউট হয়ে নেন আপু, মনি আপু, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে diagnosed as a case of GDM from 28 weeks of pregnancy. From then she was on tablet metformin for blood control. Her blood sugar level was not monitored. এই দেখেন নীল কালিগুলা হচ্ছে নট বলেই তার ডায়াবেটিসটা মানে ইনফেকশনটা হয়েছে, তাই না? অ্যান্টিনেটাল চেকআপে ছিল না, এটা একটা রিস্ক ফ্যাক্টর। তার জিডিএম ডায়াগনোসিস হয়েছে, এটা একটা রিস্ক ফ্যাক্টর। জিডিএম কন্ট্রোল ছিল না, এটা একটা রিস্ক ফ্যাক্টর। তারপরে 37 উইকসে ইনসুলিন অ্যাড করা হয়েছে। তারপরে আন্ডারওয়েন্ট সিজারিয়ান সেকশন অন এত ডিউ টু সেকেন্ড গ্র্যাভিটা 38 weeks of pregnancy with GDM on insulin with previous on cesarean section. তারপরে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড ভালো ছিল। তারপরে সে অপারেশনের পরে মেটফরমিন খেয়েছে, ইনসুলিন নেয় নাই, এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে এই পৃষ্ঠার মধ্যে আমি অনেকগুলো রিস্ক ফ্যাক্টর পেয়ে গেলাম আমার ইনফেকশনের জন্য।
ওকে, তারপর অন 4th পিরিয়ডিতে তার কি হয়েছে, মডারেট পেন ইন দ্য ইনসেশন এরিয়া, যেটা লোকালাইজড আছে, নট শি অলসো নোটিস ব্যান্ডেজ ওয়াজ সোক এন্ড দেয়ার ওয়াজ ডিসচার্জ অন সোয়াব ওয়াজ টেকেন ফর কালচার সেন্সিটিভিটি এন্ড আফটার রিমুভিং অল দ্য স্টিচেস ড্রেসিং হ্যাজ বিন ডান টুয়াইস ডেইলি। তারপর থেকে প্রতিদিন ড্রেসিং করা হচ্ছে। তারপরে তার অন্য কোনো এখন নো হিস্ট্রি গুলা সব আগের মতোই, প্রিপ্রাইমারি কেসের মতোই নো হিস্ট্রি। আচ্ছা, তারপরে নর্মোটেসিভ নন ডায়াবেটিক। আর ওই যে এখানে কেন ব্র্যাকেট দিলাম, আপনি যদি ডায়াবেটিসের কেসটাকে ওই জায়গায় বড় না করতে চান, মনে যদি করেন যে আপনি এইখানে ডায়াবেটিসটাকে বড় করবেন, ওকে ফাইন, আপনি এখানেও বলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ওখানে একটু ছোট করে ফেলেন যে তার এলিসিস ওয়াজ ডান অন দ্য নেক্সট ডে অন এত ডিউ টু এত গ্র্যাভিটি এত উইক প্রেগন্যান্সি উইথ এটা বলতে পারবেন। আচ্ছা, তারপর শি ইজ ম্যারিড ফর এত, বালবারা হ্যাবিট ইজ নরমাল। ওকে, তারপরে বেবি হিস্ট্রি বলবেন যে দেখেন আপু, যেটা প্রিপ্রাইমারি কেসে আমাদের ভুল হয়, এই বায়োডাটার পরে আমরা জেনারেল এক্সামিনেশনে চলে যাই, আমাদের বাচ্চা বাদ পড়ে যাচ্ছে। এই যে বাচ্চা এখানে নিউবর্ন বেবি এক্সামিনেশন বলবেন, তারপর জেনারেল এক্সামিনেশন বলে সিস্টেমিক এক্সামিনেশন বলে আবার নিউবর্নের এক্সামিনেশন করবেন। এই যে আবার নিউবর্নের এক্সামিনেশন, এই জায়গাটায় আরেকবার নিউবর্ন হতো। আচ্ছা, এবার হচ্ছে আপনি সিস্টেমিক এক্সামিনেশনটা কিভাবে করবেন। এখানে হচ্ছে পার অ্যাবডোমেনে আপনি কি করবেন, ইন্সপেকশনে লোয়ার অ্যাবডোমেন স্লাইটলি বাল্জ। এখানে আপনি প্রথমে বাচ্চার, এখানে একই ভাবে আপনি প্রথমে কি করলেন, যে আমি একটু মুখে বলি আগে। প্রথমে পেশেন্টের আমার বাচ্চাটা পড়ে গেছে, বাচ্চাটা নিচে পড়ে গেছে। আচ্ছা, ধরেন বাচ্চাটা ইয়ে করলেন, পেটে হাত দিলেন, পেটে এরকম করে হাত দিয়ে দেখলেন প্রথমে হচ্ছে মা আপনার পেটে কোনো ব্যথা আছে, তারপরে আপনি একবার ইন্সপেকশন ইয়ে করে সুপারফিশিয়াল প্যালপেশন করলেন। তারপর হচ্ছে উন্ডের উপরেও করবেন, কয়েকটা কোয়াড্রেন্টও করবেন। তারপরে আপনি করবেন কি, ফান্ডাল হাইট দেখবেন। একটু দাঁড়ানো। আমার বাচ্চাটা পড়ে ব্যথা পাইছে। আচ্ছা, যেটা হচ্ছে যে এই যে ইন্সপেকশন, প্রথমে ইন্সপেকশন করলেন, প্যালপেশনে ইন্সপেকশন করে দেখলেন যে তার একটা ব্যান্ডেজ আছে ওভার দ্য সুপারপিউবিক রিজনে। Slightly bulged, there is a bandage over the suprapubic region which was dry. তারপর হচ্ছে আপনি প্যালপেশনের জন্য কি করবেন, যে মা আপনার পেটে কোথাও কোনো ব্যথা আছে, হ্যাঁ ও বলবে যে এখানে ব্যথা আছে। তারপর আপনি হ্যাঁ ঠিক আছে মা, এই জন্য দেখলাম। দেখার পরে যেটা আমরা ভুলে যাই, ওন্ড ইনফেকশনটা, ওন্ডটা তাড়াতাড়ি খুলতে হবে, এই চিন্তায় আপনি শেষ। তো আপনার এখানে যে একটা তার ফান্ডাল হাইট দেখার কথা, মানে ইউট্রাইন হাইট দেখার কথা, এটা আপনার মনে নাই। এরকম হাত দিয়ে দেখে যে তারপরে আপনি এরকম করে ফান্ডাল হাইটটা, ইউট্রাইন হাইটটা দেখলেন, যেভাবে পেলেন। তারপরে হলো আপনার যে ফিতা দিয়ে এভাবে করে মাপলেন, ফান্ডাল হাইট গেল। এরপরে আপনি কি করবেন, সিস্টার আমাকে একটু, আপনি সিস্টারকে সাথে করে নিয়ে করবেন, সিস্টার আমাকে একটু হেক্সিসল দেন। সিস্টার হেক্সিসল দিল, এই পচা, এই ভালো হাত দিয়ে আপনি এই পচা ব্যান্ডেজটাকে খুলতে হবে। এরকম করে খুললেন, যেটা ছিল এরকম করে খুলে, এরকম অর্ধেক খুলে অর্ধেক রাখবেন, পুরোটা খুলবেন না। আর যদি দেখেন যে না, এটার অবস্থা খুবই খারাপ, এটা রাখার মতো কোনো অপশন নাই, মানে এটাকে আপনার ফেলে দিতে হবে, কারণ আপনি এটা একা করতেছেন, একটু পরে ম্যাডাম আপনাকে খুলতে বলবে। তো সেই খোলার জন্য আপনি অপেক্ষা মানে করতে হবে। যদি দেখেন যে না খুবই খারাপ অবস্থা, তাহলে খুলে ফেলে দেন। আর যদি দেখেন যে না মোটামুটি রাখার মতো আছে, ম্যাডামরা এক্সামিনেশন পর্যন্ত আমি আবার ঢেকে রাখতে পারবো, তাহলে আপনি জাস্ট এরকম করে ঝুলাই রেখে দেন, এটা ঝুলে আসছে। আচ্ছা, ঝুলানোর পরে এবার আপনি থাকলো, সিস্টার আমাকে আরেকবার হেক্সিসল দেন, দিল। দেওয়ার পরে আপনি হচ্ছে আবার গ্লাভস পরলেন, পরার পরে এই গ্লাভস দিয়ে এবার আপনি ওন্ডের হচ্ছে দুই পাশে দুইটা দেয়াল আছে, ওন্ডের এই দেয়ালে একটু হাত দিলেন, এই দেয়ালে হাত দিলেন। ওন্ডের যে নিচে বেসটা আছে, বেজ এরকম করে এক সাইড দিয়ে প্যালপেশন করতে করতে আসলেন, তারপর ওন্ডের এরকম করে চাপ দিলেন। এই হচ্ছে আপনার এক্সামিনেশন। দেওয়ার পরে আপনার হচ্ছে এটা আবার এরকম করে ঢেকে দিলেন, যদি ভালো থাকে মোটামুটি। আর যদি খুবই খারাপ থাকে তাহলে ফেলে দিবেন, দিয়ে তারপর কয়েকটা একদম খোলা রেখে আপনি পরীক্ষা শুরু করবেন না, কারণ ম্যাডাম এসে বলবে যে তুমি তো ভালোই দুষ্ট আসছো, এই জিনিসটা এরকম খোলা রাখলে তুমি আধা ঘন্টা, এটা একটা কথা। তো আপনি কি করবেন, যে সিস্টারের কাছে আরো কিছু গজ থাকবে, তো সেই গজ নিয়ে আপাতত ওই মানে ফাঁকা জায়গাটা একটু জাস্ট ঢেকে রাখেন, মাইক্রোফোন না দেন, জাস্ট একটু ঢেকে রাখেন, এটা করবেন, মানে ওন খোলা রাখবেন না। তারপরে কি করবেন, আপনার এক্সামিনেশন শেষ না, তাই না? শেষ না, আপনার তো তাই মনে হচ্ছে, আমি গজ দিয়ে দিলাম, এবার আমি গ্লাভস খুলে ফেলবো। হ্যাঁ, আপনার পরীক্ষা এখনো শেষ হয়নি। এবার আপনি কি করবেন, স্টেথো দিবেন, দিয়ে এই যে হচ্ছে এখানে বালসাম প্রেজেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার এক্সামিনেশন এরিয়া। আর বর্ণনাটার ভিতরে বলবেন, অন প্যালপেশন অ্যাবডোমেন সফট নন টেন্ডার ইন দ্য ওন্ড এরিয়া, ফান্ডাল হাইট 9 সেন্টিমিটার। তারপরে কি বললাম,
তারপর হচ্ছে উইথ অল অ্যাসেপ্টিক প্রিকশন ব্যান্ডেজ ওয়াজ রিমুভ, দেয়ার ওয়াজ এ ওন মেজারিং অ্যাবাউট 8 into 3 সেন্টিমিটার, রেগুলার মার্জিন, স্লাইট ডিসচার্জ প্রেজেন্ট। তারপর গ্র্যানুলেশন টিস্যু যদি থাকে, উইথ গ্র্যানুলেশন টিস্যু সারাউন্ডিং এরিয়া ইন্ডিউরেটেড সাধারণত থাকবে না। আর বেসটা হচ্ছে নট ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার, অসকালটেশন বাউলসন প্রেজেন্ট। আর পিভিটাও করে দেখবেন, একটু জাস্ট চোখে দেখবেন পিভিটা, ভালো পেনাম, লুকস অ্যাপারেন্টলি হেলদি। এই তারপর নিউবর্ন এক্সামিনেশন, সবার লাস্টে কিন্তু নিউবর্ন এক্সামিনেশন। আপু এই ক্ষেত্রে কি ড্রেসিং করতে হবে, প্রবিসেপ দিতে হবে নাকি শুধু আমরা না না, দেখে আপনি রেখে যখন নিজে নিজে করছেন তখন দিবেন না। তারপরে যখন পরীক্ষা শেষ হয়ে গেল, তারপরে আপনি ম্যাডামকে আস্তে করে, যে পরীক্ষা শেষ, ম্যাডামরা চলে যাচ্ছে, যে ম্যাডাম আমি কি, আপনি অ্যাপ্রোচ করবেন, ম্যাডাম আমি ড্রেসিংটা কি করে দেবো, এটা বলতে হবে। হ্যাঁ, খুব ভালো একটা পয়েন্ট নোটিস করছেন আপু। ম্যাডাম আমি কি করবো, তখন ম্যাডাম বলবে না থাক, করার দরকার নেই, সেন্টারই করে দিবে। আর যদি বলে হ্যাঁ একটু করে দাও, তাহলে আপনি জাস্ট ওই পবিত্র দিয়ে মুছে ফেলে দিয়ে আবার একটু পবিত্র সব গজ দিয়ে একটু কোন রকম করে দিবে না। কিন্তু ওন্ডের ব্যাপারে যে আপনি চিন্তিত, এটাকে যে ড্রেসিং করতে হবে, একটা যে সুরাহা করতে হবে, এটা যেন আপনার মাথায় থাকে।